আমার জন্ম আসলে এই জন্য না, আমার টাকা রোজগারের জন্য আমার জন্ম হয় না। আমি ফেমের আকাঙ্ক্ষায় ফিল্ম বানাই না। বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের এইটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। আপনি টপিক ধরাই দিলেই তারা ডায়লগ তৈরি করে ফেলে ইনস্ট্যান্ট। আচ্ছা, আমি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম, এটা কততম? তাহলে কি আপনি বাংলাদেশের সিনেমা নিয়ে হতাশ না? না, প্রশ্নই আসে না। এটা খেজুরের রসের মতো, ওই হাড়িতে আপনার রসটা জমে। আমার ফিল্মের সামনে থেকে কমার্শিয়াল শব্দটা তুলেই দিতে হচ্ছিল আমাকে ব্যবসা করতে না দেওয়ার। বাংলাদেশের ইতিহাসে একটা নির্দিষ্ট দশকের ভিতরে এতগুলো ভালো ফিল্ম মেকার কখনো ছিল না। ইম্পর্টেন্ট যেটা, পড়াশোনায় কারিকুলামে ফিল্মটাকে ঢুকায় দেয়। শিল্প আসলে মানুষকে কি করে? শিল্প মানুষকে মানুষ বানায়, এক কথায় আমি বলি। ফলাফল হচ্ছে হলো সিনেমাটাও পুঁজিবাজারের জিনিস। যেটা বলতেছিলাম ভাইয়া, মানে আমার আসলে মুভি দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড মুভি দেখে আপনি যেটা বলতেছিলেন যে হয়তো একটা ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করলে সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে। আমি আসলে ধরেন মুভি যখন দেখি তখন সিনেমা বানানো জিনিসটাই আমি দেখি মূলত যে কিভাবে বানানো হয়েছে। তো আপনি যেহেতু রিসেন্টলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, মানে সাতাওটা যেহেতু পেল, তো সাতাওয়ের বানানো মানে কিভাবে বানানোর গল্পটা কিরকম, মানে কখন আপনার সাতাও বানাইতে হবে এই জিনিসটা মাথায় আসলো? এটা হচ্ছে হলো যে আমি বিএফআই, বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট, এখানে তানভীর মোকাম্মেল স্যার, আমরা অনেক সময় ভাই বলি, আবার শিক্ষকের জায়গা থেকে স্যার বলি। উনি আমাদের একটা কোর্স নিয়েছিলেন। আচ্ছা। ওই কোর্সটা যখন আমরা শেষ করলাম, শেষ করার পরে যেটা হয় যে ওই কোর্স শেষে সবাইকে তো সার্টিফিকেট দিচ্ছে। ওখানে কিন্তু একদম লিখিত পরীক্ষা হয় এবং ভাইবা হয়। মানে একেবারে মানে ইনস্টিটিউট বলে যে একেবারে আপনাকে ছেড়ে দিবে বিষয়টা এরকম না। ইটস লাইক এ কোর্স, হ্যাঁ, মানে লেখাপড়া কোর্স, করতে হ্যাঁ, হবে। একদম লেখাপড়া করতে হবে। আচ্ছা, আচ্ছা। তো কোর্স শেষ করার পরে আপনাকে যখন মানে সার্টিফিকেট দিচ্ছে, তখন সার্টিফিকেট দিয়ে বলল যে তোমরা যে কোর্স ফি দিয়েছিলে, এটা দিয়ে আমি ইউটিলিটি বিল, আমাদের এই ক্লাসরুমের বিল, স্টাফদের পেমেন্ট সব দিছি। কিন্তু আমি যে তোমাদের ক্লাস নিলাম গুরু হিসাবে, গুরু দক্ষিণা দিবা না? তো আমরা একটু অস্বস্তির মধ্যে পড়ছি যে হয়তো স্যার মনে হয় গুরু দক্ষিণার জন্য মানে আরেকটু বাড়তি টাকা চাচ্ছে আর কি। তখন বললো যে আমার গুরু দক্ষিণা হচ্ছে, তোমরা যদি তোমাদের জীবনকালে একটা বারের জন্য হলেও 30 সেকেন্ডেরও একটা ফিল্ম বানাও, এটা হবে আমার গুরু দক্ষিণা। তোমরা ফিল্ম এখন দেখতে পারবে, খুব ভালো বুঝতে পারবা ফিল্ম, কিন্তু পাশাপাশি আমার গুরু দক্ষিণা হচ্ছে 30 সেকেন্ডের একটা ফিল্ম বানাও, মিনিমাম। তো এইরকম একটা জায়গা থেকে ধরেন গুরুর মানে হয় না, মানুষের জীবনে অনেকগুলো কথা আপনার হয়তো মাথায় থাকে না, কিন্তু ওই দিনের ওই কথাটা আমার মাথায় ছিল। আচ্ছা, আচ্ছা, এরকম হয় অনেক সময়। হ্যাঁ, এটা আমি 2014 সালের কথা বলছি। তখন আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা, এত মানে বিনয়ের সঙ্গে একজন শিক্ষক, যিনি হচ্ছেন হলে এত জানেন, তিনি যখন ছাত্রদের কাছে এইরকম একটা আবেদন করলেন, কি নিয়ে ফিল্ম করবো, কি করবো, মানে ফিল্ম নির্মাণ করার চেয়ে কোন সাবজেক্ট নিয়ে ফিল্ম বানাবেন এই সিদ্ধান্তটা নেওয়াই কঠিন আর কি। আচ্ছা। নির্মাণ তো আপনি টেকনিক্যাল একটা প্যাটার্ন আছে, ওগুলোর ভিতর দিয়ে আপনি যাবেন, আপনার সঙ্গে ক্রু মেম্বার আছে, মানে টেকনোলজির কিভাবে ব্যবহার করতে হবে, এগুলো সবকিছু আপনি হায়ার করতে পারবেন। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আপনি ফিল্মটা আসলে কি বিষয় নিয়ে বানাবেন, কারণ এত বিষয়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো আমরা যারা ছোটবেলা থেকে বিটিভি থেকে বড় হয়েছি, তো বিটিভির সান্ধ্যকালীন একটা সময়, ওইটা আপনার এনজিও গুলোকে ওরা ইয়ে দিয়ে দিছিল আর কি, মানে বলতে গেলে ওই চাংটা দিয়ে দিছিল। তো এখন আমরা ছোটবেলায় প্রচুর সন্ধ্যা 6টা 7টার দিকে যে সময়টা আমাদের কার্টুন দেখার কথা, ওই সময়টায় এনজিও নাটক হইতো নানান ধরনের ইস্যু নিয়ে। এবং এই নাটকগুলো দেখে দেখে আমাদের ব্রেইনে কিন্তু এক ধরনের মানে অডিও ভিজুয়াল হোক বা গল্প বলা হোক, কোথাও না কোথাও ওই একটা গরিব মানুষকে নিয়ে আসবো, এখানে একটা সৎ ছেলেকে নিয়ে আসবো, তারপরে ইয়ে করবো, এই ধরনের গল্প ছাড়া কোনো গল্প আমাদের মাথায় নাই। কারণ আমাদের তো পড়াশোনা নাই, আমরা খুব কম পড়ি। তো সেই জায়গা থেকে একটা শর্ট ফিল্ম তৈরি করলাম। শর্ট ফিল্মটা তৈরি করার পরে আমার কাছে মনে হয়েছিল যে ফিল্মটা স্যারকে দেখাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না এটা হইলো কিনা। তো পরে বিভিন্ন দেশে আমি পাঠাই এবং সেটা সিলেক্ট হয়। ওই শর্ট ফিল্মটা 2016 সালে আমি রিলিজ করি আর কি। নাম হচ্ছে পৌনপনি। হ্যাঁ, আমি দেখেছি। তো আমার যে বন্ধু আছে কিংশুক ভট্টাচার্য, ওনার লেখনী আর কি। আমি পরে সেটাকে আপনার চিত্রনাট্যে রূপান্তর করি আর কি, মানে আপনি লিখেছিলেন? গল্পটা হচ্ছে ওনার, আমি পরবর্তীতে এটাকে চিত্রনাট্য করি আর কি, মানে আপনার ভিজুয়াল স্ক্রিপ্ট। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
তো এই স্ক্রিপ্টটা মনে করেন আপনার করে তারপরে শুটিং শেষ করলাম। এই ফিল্মের ভিতর দিয়ে আমার একটা বড় স্মৃতি আছে যে মানে আমাদের যে অভিনয়ের কিংবদন্তি রানী সরকার, হুম। ওনাকে আমি কাস্ট করতে পেরেছিলাম। উনি আমার ফিল্মটা শেষ করার কিছুদিনের পরে মারা যান আরকি। তখনই ওনার খুব নানি ছাড়ের হিসেবে ছিলেন? জি, হ্যাঁ, হ্যাঁ, নানী হিসেবে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওইখানে আমি ৩ টা জেনারেশনের গল্প বলেছিলাম আরকি ১৭ মিনিট ৭০ সেকেন্ডের ভিতরে আরকি। হুম, হুম, তো ওই ৩ টা জেনারেশনে একটা হচ্ছে হলো যে বৃদ্ধা, একজন হচ্ছে হলো আ আপনার তরুণী, হুম। আর একজন কিশোরী। জি। ৩ বয়সে ৩ নারীর ক্রাইসিস একসঙ্গে অল্প সময়ের ভিতরে। তো ওইটা হওয়ার পরে বিভিন্ন দেশে এটা সিলেক্ট হয়। সিলেক্ট হয়ে যাওয়ার পরে যেটা হয় যে আমি অনেকগুলো ফেলো কোর্স করার সুযোগ পাই ওই দেশগুলোতে। বিদেশে? হ্যাঁ, ওকে। তো ওইটা আমার ধরেন আমার সেই ফিল্ম মেকিং এর যে যাত্রা এটাকে আরো বুস্ট আপ করে। কি কোর্স করেছিলেন? কোথায়? এখানে আপনার আ কোথায় বলতে হচ্ছে হলো এগুলো ফেস্টিভাল কেন্দ্রিক কোর্স আরকি। আপনি আচ্ছা। বিভিন্ন ফেস্টিভালে সিলেক্ট হইলে ওইখানে ধরেন আপনার অ্যাকোমোডেশন এর পাশাপাশি মানে ওয়ার্কশপ এবং শিক্ষার জন্য আলাদা একটা পোরশন থাকে আরকি। আচ্ছা। তো ওইখানে ধরেন কখনো আমি ডিরেকশন এর উপরে কোর্স করেছি, কখনো প্রোডিউসিং এর উপরে কোর্স করেছি, কখনো অ্যাক্টিং এর উপরে কোর্স করেছি, কখনো মেকআপের উপরে করেছি, মানে সিনেমাটোগ্রাফির উপরে করেছি। ফিল্মের একেকটা ফেস্টিভালে হয়তো একেকটা সাবজেক্টের উপরে ওরা করায়। তো সেই জায়গায় আমি মাস্টার ক্লাস পেয়েছি আরকি। বিভিন্ন ওয়ার্লড ওয়াইড খুব ভালো, ভালো ফিল্ম নির্মাণ করেন এই মাস্টারদের ইয়ে পেয়েছিলাম। তো যেটা হয় যে আমার আমার কাছে তো হালকা কিছু জ্ঞান ছিল। ওই ভাষাগুলো বুঝতাম যে ওনারা কি বলতেছেন। যার কারণে ওনাদের ক্লাসগুলো করা আমার জন্য খুব সহজ হয়েছিল। হুম, তো এইটা ছিল হচ্ছে হলো যে ধরেন আমার ফিল্মের ব্যাপারে আরো সিরিয়াস হওয়ার ইয়ে যে একটা জিনিস বানালাম যেটা পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, তারা এটাকে অ্যাপ্রিশিয়েট করছে। আবার একই সঙ্গে আমি অডিয়েন্সের কানেকশন পাচ্ছি। না আপনার যদি বিহারের গল্প বলি, পাটনা, বিহার। তো বিহারের পাটনায় শহরে একটা ইয়ে হচ্ছিল, ফেস্টিভাল হচ্ছিল। ওইখানে স্ক্রিনিং শেষে আমরা তো গেস্ট যারা আছি, ফরেনার যারা আছি, তারা একসঙ্গে একটা রুমে আলাদা জায়গায় আড্ডা দেই আরকি। হুম, ওই ফিল্ম দেখি আবার ওখানে আড্ডা দেই। ওখানে খাবার-টাবারের সবসময় ব্যবস্থা থাকে। গেটে দেখি হঠাৎ করে মানে সিকিউরিটি গার্ডের সঙ্গে তর্ক চলছিল আরকি যে, "না, যাওয়া যাবে না, ভিতরে যাওয়া যাবে না। উনারা ভিআইপি আছে, ঢোকা যাবে না।" পরে আমি একটু উঁকি মেরে দেখি ২ জন মহিলা। উনারা দেখেই চমকে উঠে বলছে, "আমি উনার কাছে যাবো।" আমি বললাম যে, "আমি ওইবারই পাটনা শহরে ১ম আসছি আরকি।" হুম, হুম, তো উনার কাছে যাওয়ার ব্যাপারটা শোনার পরে আমি একটু বিস্মিত হইলাম। আমি ভাবলাম যে, "কি ব্যাপার?" পরে ওরা বলল যে, "আপনার ফিল্মটা দেখছে, আপনার সঙ্গে দেখা করার জন্য আসছি।" তো আমি বললাম যে, "আপনি বাংলা বলতে পারেন?" কয় যে, "আমরা বাংলা বলতে পারি। আমরা রাঁচিতে থাকি। হুম, তো আমরা বাংলা জানি। তো আপনার সঙ্গে দেখা করতে আসছি। এই যে আমার মেয়ে আসছে। তো আপনার এই ৩ জেনারেশনের যে গল্পটা এটা আমাদের গল্পের সঙ্গে অনেকটাই মিলে যায় আরকি। তো তাই? এই কনফেশন এর জন্য আসছি যে আপনি কিভাবে আমাদের জীবনটাকে এভাবে বদলায় তুললেন?" ওহ ওয়াও! তো এই হচ্ছে হলো আপনার ফিল্মের জার্নি শুরু। হুম, তারপরে তো এক ধরনের চিন্তার ভিতর দিয়ে, ভাবনার ভিতর দিয়ে যেতেই সাঁতাও ধরা দিল এই সাঁতাও হুম, সাঁতারের প্রস্তুতি আরকি। সাঁতারের প্রস্তুতি। সাঁতার বানাতে আপনাদের কতদিন সময় লেগেছে আনুমানিক? সাঁতাও নির্মাণের গল্পটা যদি আমি শুটিং থেকে মানে নির্মাণের ইয়েটা ধরি, তাহলে হুম, আমাদের ১ বছর লেগেছে শুটিং এর। আচ্ছা। আর প্রি প্রোডাকশন এ আমরা প্রায় ১ বছরের মতো কাটিয়েছি। কারণ হুম, আমাদের ক্রাউড ফান্ডিং ছিল। হুম, হুম, আমরা ক্রাউড ফান্ডিং টা শুরু করি। তো ক্রাউড ফান্ডিং এ আমাদের প্রচুর সময় দিতে হয়। তার আগে প্রি প্রোডাকশন যে আমি যখন একজন মানুষকে এখানে আপনার অর্থায়ন করতে বলব, অবশ্যই তাকে বুঝাইতে হবে আমার ফিল্মটা কি বিষয়ের ইয়ে। হুম, তো এগুলোর বিষয়ের উপরে আমরা স্ক্রিপ্টটা শেয়ার না করে আ সিনেমার মুডটা শেয়ার করলাম। যে সিনেমাটা কেমন হবে, কি বিষয়ের উপরে হবে। আর একই সঙ্গে এটা গণমানুষের কিনা এটা বোঝার জন্য। তো হুম, এই করে মনে করেন মানুষের আস্থা অর্জন করি এবং মানুষ এখানে ফান্ডিং করে আরকি। তো হুম, এইটা ধরেন আমার জার্নিটা যদি হয় তাহলে ১৭ সাল থেকে আপনি ধরতে পারেন। ১৭ সালে আমরা আসলে মূল মানে সাঁতারের জার্নি শুরু করি। ১৮ সালে শুটিং। হুম, আ না ১৭ সালে হচ্ছে প্রি প্রোডাকশন, ১৮ সালে হচ্ছে শুটিং, ১৮ সালে হচ্ছে ক্রাউড ফান্ডিং, আর ১৯ সালে হচ্ছে শুটিং। হুম, দ্যাট মিনস আপনার এখন পর্যন্ত আমাদের জার্নিটা এই যে এই পুরস্কার পাওয়া পর্যন্ত আমাদের ৮ বছরের জার্নি আরকি এখন। হুম, লং জার্নি। হুম। ইটস লং জার্নি। আর যারা ক্রাউড ফান্ডিং করেছেন, উনারা কি ডোনেশন করেছেন? অর জি, ইট ওয়াজ এটা ডোনেশন করেছে। ডোনেশন করেছেন? ডোনেশন করেছেন কিন্তু আমরা এটাকে ডোনেশন হিসেবে নেইনি। আমরা এটাকে বিনিময় করেছি।
আচ্ছা। বিনিময় হচ্ছে যিনি ১০০ টাকা দিয়েছেন, হুম, আমরা ওইখানে প্যাকেজ ভাগ করে দেওয়া ছিল। যে যিনি ১০০ টাকা দিবেন তাকে আমরা ফেসবুকে আপনার থ্যাংক ইউ জানাবো একটা কার্ডের মাধ্যমে। হুম, যিনি ৫০০ টাকা দিবেন তাকে আমরা একটা মানে পোস্টার দিব হুম। এবং প্রিমিয়ার শোতে ইনভাইটেশন জানাবো। তো এইরকম করে নানান ধরনের ক্রাইটেরিয়া ছিল এবং প্রত্যেকটা প্যাকেজের আবার একেক ধরনের নাম ছিল আরকি। ওয়াও! হ্যাঁ, তো এই নামের ভিতর দিয়ে ধরেন আপনার কেউ ১০০ টাকা দিচ্ছে, আমরা হয়তো এটা মানে ওইটার নাম কি দিয়েছে না? উদ্বুদ্ধ বা এরকম কিছু একটা আমার এই মুহূর্তে মনে আসছে না। হুম। তো ওখানে আমরা ১০০ টাকার কথা উল্লেখ করতাম না। আমরা বলতাম যে জনাব অমুক আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। হ্যাঁ, হ্যাঁ। তো ওয়াও! কেউ নাইস। আবার উচ্ছ্বাস, ধরেন হুম, কেউ ৳২,০০০ দিয়েছে, হুম, আমরা ওটার নাম দিয়েছি উচ্ছ্বাস। হুম। তো আমরা টাকার অংশটা বলতাম না। আমরা বলতাম যে উনি আমাদেরকে উচ্ছ্বাস জানিয়েছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। ভেরি নাইস ওয়ে টু মানে হ্যান্ডেল ফান্ডিং। আমার কাছে মনে হয় যে আপনারা যেভাবে ক্রাউড ফান্ডিং করে এত অসাধারণ একটা মুভি বানানো। মজার ব্যাপার হচ্ছে এবারের ইলেকশনে তো ক্রাউড ফান্ডিং এর ছড়াছড়ি আরকি। মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ক্রাউড ফান্ডিং টাকে দিয়ে যে কিছু করা যায়, হুম, এই বাংলাদেশে বামপন্থী দলগুলো আপনার অনেক আগে থেকে করত। হুম, গণচাঁদা ৳৫, ৳১, ৳২ বিভিন্ন দোকান। হুম, কিন্তু এইটাকে ধরেন আপনার টেকনোলজি চেঞ্জ হওয়ার পরে আপনার নেটওয়ার্কের বাইরেও মানুষের সঙ্গে যে কানেক্ট করা যায়, এটা হুম। সাতাও দিয়ে বাংলাদেশে শুরু হয়েছে। এর আচ্ছা। আগে আরো অনেকেই ক্রাউড ফান্ডিং করেছে। কিন্তু এইটাকে আপনার মানে একটা পাবলিক ডোমেইন এ নিয়ে আসা। হুম, ধরেন আপনি রাইট। আমার বন্ধু, হুম, আপনাকে বললাম আমি একটা ফিল্ম বানাবো, শর্ট ফিল্ম। আমার ৳১৫,০০০ আছে আর ৳২,০০০ হলে দে, তুই ৳২,০০০ দে। এটাও ক্রাউড ফান্ডিং। আচ্ছা। কিন্তু একটা নির্দিষ্ট গোষ্ঠীর ভিতরে। কিন্তু আমাদেরটা ছিল যেটা, সেটা ছিল হচ্ছে হলো একদম মানে পাবলিক ডোমেইন এ। বুঝতে পেরেছি। এখানে আপনার ধরেন যেমন আ আমার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই। কিন্তু উনার ফিল্ম আমি দেখেছি। উনি একজন ফিল্ম মেকার। ইতালি থেকে উনি ৳১০,০০০ পাঠিয়েছেন। ফিল্ম মেকার। হুম, উনার হাত দিয়ে শুরু ১ম। আচ্ছা। তারপরে কলকাতায় আমাদের ফেলো ফিল্ম মেকার, উনার সঙ্গে আমার পরিচয় হয়নি। উনি আবার এখান থেকে আপনার টাকা পাঠিয়েছেন এবং টাকা পাঠানোর পরে যেটা হলো যে উনার সঙ্গে আমার কানেকশন তৈরি হলো। হুম, আমি উনাকে খুঁজে নিলাম, চিনে নিলাম। তো এই ক্রাউড ফান্ডিং মানে টাকা না। ক্রাউড ফান্ডিং মানে নেটওয়ার্কিং। তো ফলাফল হচ্ছিল নেটওয়ার্কিং এর ভিতর দিয়ে ধরেন আ আমার স্টুডিওর ফ্যাসিলিটিস যেগুলো দরকার, ধরেন ডাবিং এর, এটা নেটওয়ার্কিং এর মাধ্যমে হয়ে গেছে। উনারা জানে যে এরা ক্রাউড ফান্ডিং এ ফিল্ম করছে। ওকে আমরা মানে 100% চার্জ করব না। হয়তো ও নামমাত্র 20% দিয়ে আমার কাছ থেকে কাজ নিয়ে যাবে। তো এই যে নেটওয়ার্কিং এর ভিতর দিয়ে ক্রাউড ফান্ডিং হয় হুম, এবং এটাকে পাবলিক ডোমেইন এ নিয়ে আসা, এটা সাতাইয়ের ভিতর দিয়েই আমরা শুরু করেছি। এবং পরবর্তীতে যেটা হলো যে আজকে বাংলাদেশে এ আপনার ত্রয়োদশ নির্বাচন হচ্ছে, যেখানকার অসংখ্য স্বতন্ত্র প্রার্থী আছেন, যারা আপনার অনেক টাকার ঝনঝনির ভিতর নেই। তারা সত্যিকার অর্থে ক্রাউড ফান্ডিং করছেন। কারণ আপনি যখন আপনার ইলেকশনে অন্যের টাকা ব্যবহার করবেন, হুম, হুম। ইলেকশনে জেতার পর তার কমিটমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে এবং ডেফিনিটলি। আপনি কোনোদিন সৎ থাকতে পারবেন না। তো যারা ক্রাউড ফান্ডিং করতেছে, হুম, এরা মূলত কাউকে কোনো কমিটমেন্ট না দিয়েই মানে ইয়েটা করছে আরকি, আপনার ইলেকশনটা করছে। ফলাফল হচ্ছে এই আ নেতারা বা এই সাংসদরা যখন সংসদে যাবে, তখন ওর টেনশন নাই যে আমি অমুক মানে ইলেকশনের সময় তো অমুকের কাছ থেকে ৳১,০০,০০,০০০ নিছিলাম। তাহলে উনাকে একটা টেন্ডার পাইয়ে দিতে হবে বা উনাকে একটা ব্যবসা দিতে হবে। নাহলে তো উনি ৳১,০০,০০,০০০ আমার পিছনে খরচ করবে। ট্রু। তো এইটা খুব ইম্পোর্টেন্ট। ক্রাউড ফান্ডিং হচ্ছে হলো আপনাকে স্বাধীন চেতা বানায়। হুম। আপনি স্বাধীনভাবে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত মানে চাপ ছাড়াই আপনি যেকোনো প্রজেক্ট করতে পারবেন ক্রাউড ফান্ডিং এ। তো আপনার আপনার যে ফান্ডিংটা ছিল, was it enough to make সাতাও? মানে না, ওইটা এনাফ ছিল না। ওইটা এনাফ হবে এটাও আমি মনে করি না। হুম, আমার ৳১২.৫ লক্ষ মতো এসেছিল ক্রাউড ফান্ডিং থেকে। বাকিটা আমার ব্যক্তিগত, আমাদের পারিবারিক বিভিন্ন ঋণ-টিন, আত্মীয়স্বজনের ভিতর দিয়ে। ওইটা কখনো হবে না। আমি তখনও জানতাম। হুম, কিন্তু আপনি চিন্তা করেন যে আমার টোটাল বাজেট থেকে ৳১২.৫ লক্ষ নেই। হুম, তাহলে আমি মানে ক্যামেরা কি ব্যবহার করতাম? আমি ক্রু মেম্বার কমায় ফেলতে হইতো। আমার অন্যান্য পারপাস এ খরচগুলো কমায় ফেলতে হইতো। টেকনিক্যালি আরো দুর্বল হইতো। হুম, আমরা যত না আপনার শুটিং এ খরচ করছি, তার চেয়ে বেশি খরচ করছি পোস্টে। আপনি ধরেন এরকম একটা স্টুডিওতে ডাবিং করলে আপনার মোটামুটিভাবে অল্প টাকার ভিতরে একটা ফিল্ম ডাবিং করা যায়। কিন্তু আমরা লোকেশন সাউন্ড করেছি। কারণ ওই যে লোকেশন সাউন্ড? হ্যাঁ, যে এনভায়রনমেন্ট এ ওই এনভায়রনমেন্টাল সাউন্ড? আপনি যখন কথা বলতেছেন, যে পরিবেশে আমি যে ডিরেকশন দিছি, ওই কথা আপনাকে আবার স্টুডিওতে বের করানো আমার জন্য খুব কঠিন হুম, হয়ে যাবে। ইটস একে তো ডিফিকাল্ট। ভাষাগত প্রবলেম আছে। আমাদের হুম, ওই অঞ্চলের যে রাজবংশী বা রংপুরি ভাষা, হুম, এই ভাষাটা নিয়ে মানে এই অঞ্চলের মানুষ তো কথা বলতেই পারে না। এটা বাই বর্ন না হইলে
হুম, ওই ভাষায় কথা বলা খুব বিকল, অথবা ছোটবেলা থেকে ওখানে বড় হইতে হবে। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছিল যে আপনার মাথার উপরে ধরেন সূর্য, আপনি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চাষবাস করতেছেন, হুম, আশপাশে মনে করেন আপনার ধুধু খাকা, আপনার কণ্ঠ কিন্তু অলরেডি প্রভাবিত হবে। হুম। এই মানুষটাকে যখন আপনি এসি রুমে এসে ছবি দেখায় আপনি বলতেছেন ওই ডায়লগটা দাও, ওটা হয় না। এটা হয় না তো আসলে, যার রাইট। কারণে সাঁতাও এতটা জীবন্ত। হুম, সাঁতাও যদি আপনার লোকেশন সাউন্ড না হতো, তাহলে সাঁতাও এতটা জীবন্ত হইতো না। তখন মেকি, মেকি লাগতো। মনে হইতো কেউ একজন গলার মধ্যে জোর দিয়ে, দিয়ে, যেমন আপনি বাংলাদেশে মেক্সিমাম ডাবিং এ দেখবেন হুম। যে কথা বলতেছে একটা ফাঁকা ময়দানে, আর কথা শোনা যাচ্ছে, "আমি এখান থেকে চলে গেলাম।" কিন্তু বিষয়টা হচ্ছে হলো, আমি এখান থেকে চলে গেলাম বলতেছে, এটা এইটুক রুমের ভিতরে বলতেছে। হুম, হুম, হুম। আমরা যেখানে কথা বলতেছি এই রুমের ভিতরে, আমাদের শব্দগুলো বের হয়ে তরঙ্গ আকারে যায়। হুম, আপনার এই তরঙ্গ যত দূর পর্যন্ত যাবে, আপনার কথাটা তত সুন্দর হবে। আর তরঙ্গটা যেখানে গিয়ে শেষ হয়ে গেল, শুনলেই মনে হবে কথাটা কমপ্লিট না। হুম। এটা বোঝা যায়। আমাদের ব্রেইনের চেয়ে বড় টেকনোলজি আর কিছু নাই। ডেফিনিটলি। আমাদের কান এগুলোকে ধরতে পারে, আমাদের ব্রেইন এডিটিং করতে পারে। আপনি দেখবেন যে ২ টা সিনের ভিতরে একটা লোক কি করলো? একটা লোক একটা সিনে ঘর থেকে বের হলো। ২য় সিনে দেখলাম গাড়ির দরজা বন্ধ করলো। ৩য় সিনে দেখলাম একটা মার্কেটে। আপনার ব্রেইন পুরাটুকুকে এডিটিং করে ফেলছে। অথচ আপনি মাত্র ৩ টা শট দেখাইছেন তাকে। কিন্তু সে ঘর থেকে বের হলো, দরজা লাগালো, সিঁড়ি দিয়ে নামছে, গাড়িতে উঠছে, এটা ব্রেন নিজে, নিজে তৈরি করে। হুম, ফলাফল হচ্ছে একটা মানুষকে আপনার একটা ঘটনার কন্টিনিউয়াস শট প্রয়োজন হয় না। তাকে আপনি শুধু ইনফরমেশন দিবেন, সে বানায় ফেলে। তো এই ব্রেইন ধরে ফেলে। আচ্ছা। আপনার এটা হচ্ছে না। হয়তো যারা ধরতে পারে কিন্তু বলতে পারে না, তাদেরকে আমরা সাধারণ দর্শক বলি। হুম, সাধারণ দর্শক। আর যারা ট্রু। বলতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে হলো ফিল্ম ক্রিটিক্স, ফিল্ম বা ক্রিটিক্স, উনি রাইট, রাইট। ফিল্ম বোদ্ধা, স্কলার এইসব বলি। কিন্তু বাস্তবে হচ্ছে হলো প্রত্যেকের ব্রেইন জানে যে এটা হচ্ছে না। তো আপনি যে ভাই মানে ইঞ্জিনিয়ার, এটা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যে আপনি বিষয়টা ইঞ্জিনিয়ারও বটে। আপনি তো হচ্ছে কম্পিউটার হ্যাঁ, সায়েন্সে কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি করেছি। বিএসসি হ্যাঁ। করেছেন। আ সো আপনি ইঞ্জিনিয়ার থেকে কিভাবে ফিল্ম মেকার হলেন? এটা কি মানে অনেক আগে থেকেই আপনার না, ইচ্ছা? ফিল্ম মেকিং আগে থেকে না। আমি আগে থেকে থিয়েটার করতাম। থিয়েটার? হ্যাঁ। ওকে। থিয়েটারে অভিনয় করছি একবার। তারপরে হচ্ছে হলো আমি দেখলাম যে থিয়েটারে অভিনয়টা আসলে আরেকজনের হাতের পাপেট হিসেবে কাজ করা কাজ লাগতেছে। করা আরকি। হুম। তখন আমার ছোটবেলা থেকেই একটা স্বাধীন চেতা মন। যেমন আজকেও আমি একটা প্রোগ্রামে বলে আসলাম। বলল যে, "ছোটবেলায় কি হইতে চাইছিলেন?" আমি আব্বাকে বলছিলাম যে, "আমি বাদামওয়ালা হব।" কারণ ওকে আমার সবচেয়ে বেশি স্বাধীন মনে হয়। ও হুম, বাসায় কখন ফিরলো টেনশন নাই। হুম, তারপরে ও ইচ্ছা করলেই বাদাম খাইতে পারে, ইচ্ছা হুম। করলেই ঘুমাইতে পারে। আচ্ছা। তো আমি তো পারি না। তো হুম, এই স্বাধীনচেতা ভাবনা থেকেই আপনার ধরেন এই যে অ্যা মঞ্চের আরেকজনের পুতুল হয়ে আমি কাজ করব না। হুম, আমি তখন ডিরেকশনে চলে গেলাম এবং মঞ্চে আমি একজন ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে। অনেকে হুম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে, কিন্তু আমি ওই ডিরেক্টরের সহকারী ছিলাম। সহকারী ডিরেক্টর ছিলাম না। হুম, মোহাম্মদ আমিন আমাদের সিনিয়র ভাই। উনার আমি ছিলাম হচ্ছে হলো সহকারী। হুম, সহকারী অনেকে হয়তো পরিচয় দেয় নিজের নাম ইয়ে করানোর। কিন্তু ওইটা আমার একটা স্কুলিং ছিল। হুম, কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, হুম, কিভাবে অবজারভেশন করতে হয়, কিভাবে আমরা একটা জায়গায় গিয়ে একটা দৃশ্যকে কিভাবে আবার রিরাইট করব, এই বিষয়গুলো ছিল ওই মোহাম্মদ আমিন ভাইয়ের মাধ্যমে আরকি। ওকে। তো আমাদের যেটা হয় যে মোহাম্মদ আমিন ভাইয়ের ওখানে কাজ করে আমি এই বিষয়গুলো শিখি। হুম, শেখার পরে আমার যেটা হয় যে আমাদের গ্রামের মানুষের বা মফস্বলের মানুষের সবচাইতে পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে কিভাবে টাকা রোজগার করে নিয়ে আসবে। জ্ঞান অর্জনের সঙ্গে কোনো সম্পর্কই নাই। না। বাংলাদেশের এই মফস্বল শহরের কোনো পিতা তার সন্তানকে, ভেরি রেয়ার, বলে ২-১ জন, একেবারে বলে না, এটা বলা ঠিক হবে না, কিন্তু ভেরি রেয়ার। সবাই বলে কোনটাতে পড়লে তুই টাকা কামাইতে পারবি। হুম, মানে উনি সন্তান জন্ম দিছেন মানে হচ্ছে টাকা কামানোর মেশিন হিসেবে। তো সেই সময় আমার উপরেও একটা চাপ ছিল। হুম, আমার বাড়ির দায়িত্ব নিতে হবে। তখন আমি ভাবলাম যে শর্টকাটে হয়তো ইঞ্জিনিয়ারিং এ পড়লে বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়লে আমি হয়তো টাকা পয়সা একটু রোজগার করতে পারবো। তো সেই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং এ পড়া। আর ইঞ্জিনিয়ারিংটা আমার ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি ধরেন স্কুলে ফাঁকি দিতাম। বাসায় বসে আমি আমার জীবনের ১ম রোজগার হচ্ছে হলো আমি তখন আপনার ওই টেপ রেকর্ডার তৈরি করতাম বাসায়, সাউন্ড সিস্টেম সহ। আচ্ছা। তখন আমি ক্লাস 6-7 এ পড়ি। তো বিভিন্ন আইসি-টাইসি নিয়ে এসে ওর ডায়াগ্রাম নিয়ে এসে সার্কিট বসে। তো এই আগ্রহটা আমার অনেক ছোটবেলার। পরে কম্পিউটার ইন্টারমিডিয়েটে এসে পেলাম হচ্ছে হলো কম্পিউটার স্টাডি। হুম, ওইটা পাওয়ার পরে কম্পিউটারের প্রতি আমার আগ্রহ তৈরি হয়। তো আমি ভাবলাম যে একটা ইঞ্জিনিয়ারিং করলে আমি শর্টকাটে রোজগার করতে পারবো। আচ্ছা, আচ্ছা। তো জীবন থেকে
এই টাকা টাকা রোজগারের পড়াশোনা করতে গিয়ে জীবন থেকে আপনার থিয়েটার হারায় গেল, হুম, জীবন থেকে শিল্প সাহিত্যের সব অনুষঙ্গগুলো হারায় গেল শুধুমাত্র পড়ার পর। আর আমি যেহেতু মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এরা স্টুডেন্টদেরকে শুধু অ্যাসাইনমেন্ট দিয়ে রাখে। আমি জানি না ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জীবনে কি কাজে আসছে। হুম, হ্যাঁ, ওই বলছে ফরম্যাট বলে দিছে, আমরা দেখে দেখে একজন করছে আরেকজন লিখে দিছে, আমার জীবনে কোনো কাজে আসেনি। শিক্ষকের জীবনে কাজে আসছে কিনা আমি জানি না। মানে এটা একটা ফালতু প্র্যাকটিস, যে একটা জিনিস ভালো করে না বুঝায় একটা টপিকস দিয়ে বললো যে যাও অ্যাসাইনমেন্ট করে নিয়ে আসো। হুম, তো এগুলো আমার ভালো লাগা শুরু করেন, মানে আমি শুধু প্র্যাকটিক্যাল পার্টটাকে বেশি ইন্টারেস্ট ছিলাম। তো ওইখানে ছিল আমাদের সাবজেক্টের ভিতরে আপনার ধরেন ইলেকট্রনিক্স ছিল, আর হচ্ছে হলো প্রোগ্রামিং ছিল, আর হচ্ছে হলো নেটওয়ার্কিং, হুম, ওয়েব ডেভেলপমেন্ট। তো আমি পরবর্তীতে আপনার যেটা হয় যে ইলেকট্রনিক্সটাকে আমি খুব ভালো নিতে পারতাম, প্রোগ্রামিংটা আমার একেবারে অপছন্দের হয়ে গেল, কারণ আমি হঠাৎ করে কম বোঝা শুরু করলাম। পরে আপনার যেটা হচ্ছে নেটওয়ার্কিং আর ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ল্যাঙ্গুয়েজ, এগুলো নিয়ে আমি কাজ করলাম আর কি। আচ্ছা, তো এইটা করতে করতে একটা সময় এসে ধরেন ধরেন কি একটা ছেলেকে ঢাকা শহরে যখন পাঠায় বাবা মা দাস হিসাবে, যে যাও রোজগার করে নিয়ে আসো, হুম, হুম, স্বপ্ন কি তোমার একটা সুন্দরী বউ হবে, হুম, তোমার অনেক টাকা হবে, নিজের বাড়ি হবে, নিজের গাড়ি হবে। এই চারটাই আমি অর্জন করছি। অর্জন করার পর দেখছি যে মানুষের জীবনের সবচাইতে আপনার অপ্রয়োজনীয় জিনিস হচ্ছে এই চারটা। এই চারটার জন্য আমি জীবনটাকে নষ্ট করতে পারি না। এটাকে আমাদের প্রয়োজন বানানো হয়েছে যেন দ্যাট ইজ এ আপনাকে, বোল্ড ক্লেম ভাইয়া, হ্যাঁ, বোল্ড ক্লেম করতেছেন একটা। মানে এর নরমালি এইভাবে কেউ বলে না। আপনাকে দাস বানানোর জন্য এটাকে প্রয়োজনীয়তা বেশি দেওয়া হয়েছে। হুম, আপনি নর্মালি হিসাব করেন যে আপনি এই যে 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিচ্ছেন, এই 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে আপনি যে থাকেন, আলটিমেটলি আপনি থাকতে পারেন? যখন আপনার 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট নেওয়ার সামর্থ্য হয় তখন আপনি সামান্য ধরেন আপনার 2-3 বছরের মেহমান, তারপর তো আপনার কবরে যাইতে হবে। হুম, কিন্তু সারাটা জীবন এই 1 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাটে থাকার স্বপ্ন নিয়েই আপনাকে ইয়ে করা হলো। ফলাফল হচ্ছে হলো আপনার পরিবার নাই, আপনার বন্ধু বান্ধব নাই, আপনার নিজের মতো করে থাকার মতো কোনো চিন্তা নাই, হুম, শুধুই হচ্ছে টাকা 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 টাকা। তো আমি এই চারটাতে সাকসেস, তারপর আমি এগুলোকে ফেলে দিছি। ওকে, বলছি যে যা হইছে এনাফ, এটা নিয়ে আর না। আমার জন্ম আসলে এই জন্য না, আমার টাকা রোজগারের জন্য আমার জন্ম হয়নি। হুম, আমি টাকা সেই সময় আমার ধরেন প্যাসিভ ইনকাম ছিল, আজকে তো পোলাপাইন প্যাসিভ ইনকামের কথা বলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, যে কোর্স প্যাসিভ, করে। হ্যাঁ, তখন আমার প্যাসিভ ইনকাম ছিল। আমি ছোট ছোট সফটওয়্যার ইয়ে করে আপনার ইন্টারনেটে আপলোড দিতাম। ওই সফটওয়্যারগুলোর দাম $1। তো $1 হচ্ছে ওদের জন্য $1, ভিজুয়াল বেসিকে তৈরি করা। এই হুম, সফটওয়্যারগুলো ডাউনলোড করে করে প্রচুর টাকা রোজগার করছি। মানে আপনি বুঝতেই পারবেন না যে $1 কত সেল হয়। একটা হুম, মানুষের $1 এটা কোনো বিষয় না, বাচ্চাটার জন্য একটা ভিডিও গেম হয়ে গেল খুব হালকা পাতলার ভিতরে। হুম, তো এইরকম সব জিনিসপত্র ইয়ে করছি। তো পরে আমার কাছে মনে হলো যে না, এটা না, এবার থামি। থামার পর যেটা হইলো যে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হলাম। হুম, ওকে, তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে আমার মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে। তো যতটুকু ইংরেজি জানি মোটামুটিভাবে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের সঙ্গে পারি, কিন্তু চায়নার সঙ্গে পারি না। ততদিনে কিন্তু আমার চায়নায় আবার বিজনেস ডেভেলপ হয়েছে আর কি। আমি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসি, আইটি প্রোডাক্ট নিয়ে আসি। তো হুম, আমার চায়না থাকা পরে তো আমি ভাবলাম যে এই যে একটা দেশে আসি, আসার পরে সামান্য কয়েকটা মানুষের সঙ্গে শুধু ক্যালকুলেটর দিয়ে আলাপ করি, হুম, তাছাড়া কোনো আলাপ আর করা যায় আলাপের না। সুযোগ নাই, তাহলে আমি কি জানবো না কোনোদিন তাকে? তো হুম, চাইনিজ কোর্সটা করার পর আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে হলো কমিউনিকেশন। ট্রু, আপনি যত কমিউনিকেট করতে পারবেন আপনি তত জ্ঞানী হবেন। হুম, শুধুমাত্র গদ বাঁধা কিছু বই পড়েই, এই যে বইয়ের ব্যাপার, বই নিঃসন্দেহে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু বইয়ের বাইরেও আমাদের জ্ঞানের ব্যাপার আছে। যত মানুষের সঙ্গে মিশবেন, হুম, একটা মানুষ তো হচ্ছে হলো হাজারটা সহস্র বই বা তার চেয়েও বেশি বইয়ের চেয়ে বেশি জ্ঞান রাখে তার হুম, জীবন দিয়েই। ওর হয়তো এইটা নাই যে কিভাবে রকেট বানাইতে হবে, কিন্তু ওর এইটা আছে যে কিভাবে অল্প টাকার ভিতরে জীবনযাপন করা যায়। হুম, এই যে ছোট্ট ব্রেইনের একটা বাবুই পাখি, সে যে ঘরটা বানায় আজ পর্যন্ত হাত দিয়ে তো আপনি ওই ঘরটা পান না। অনেক রেপ্লিকা পাওয়া যায় রাস্তাঘাটে, বাবুই পাখির ঘরের রেপ্লিকা, ওই সৌন্দর্য তো আসে হয় না। না। তো তার মানে হচ্ছে হলো যে আপনার শেখার আছে। হুম, তো যত কমিউনিকেট মানুষের করতে সঙ্গে হবে। মিশবেন, যত প্রাণীকে দেখবেন, প্রকৃতিকে দেখবেন, আপনি শিখতে পারবেন। তো সেটার জন্য একটা ভাষা দরকার। এই চাইনিজ ল্যাঙ্গুয়েজ করার পর আমি বলছি পৃথিবীতে তো আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, আমি কয়টা শিখবো? হুম, তাহলে আমি এক কাজ করি, এমন একটা ভাষা নিয়ে কাজ করি যেটা হচ্ছে হলো সার্বজনীন। এখন আমি যদি চাইনিজ না জানি, আমার হাতে যদি একটা ছবি থাকে, আপেলের ছবি, আর এইটা নিয়ে যদি আপনাকে আমি দেখাই, আপনি চাইনিজ, আপনাকে দেখাই, আমি বললাম এটা খাবো, আপনি এটা নিয়ে আমাকে দিবেন। আমার তো ইউনিভার্সাল ভাষা, আমি ছবি দিয়ে কথা বলতেছি। আমি আমার ভাষায় অ্যাপেল বললাম, হুম, ও ওর ভাষায়
বুঝে নিল ওইটা কি, কিন্তু ওইটা তো আমাকে নিয়ে এসে দিল, আমি খাইলাম। হুম তো এই ইউনিভার্সাল ভাষা নিয়ে কাজ করতে গিয়ে আমি ফিল্মে আসি। অনলি কমিউনিকেশন। ফিল্মের জন্য আমার কোনো ফেমের আকাঙ্ক্ষা নাই। হুম ফেমের আকাঙ্ক্ষা থাকলে আমার শুরুটাই অন্যরকম হইতো। আমার হুম জার্নি দেখে তো অন্তত এখন প্রুফ যে আমি ফেমের আকাঙ্ক্ষায় ফিল্ম বানাই না। ট্রু তাহলে তো আমি সুপারস্টারদেরকে নিয়ে কাজ করতাম। হুম আমার স্ক্রিপ্টে যাক অথবা না যাক, তাদের নামের সঙ্গে তো আমার নামটা যাবে এবং রাতারাতি আমি সুপারস্টার হব, যতটুকু অ্যাকশন কার্ড ভালো বলতে পারি। হ্যাঁ, তো তাতে রাতারাতি সুপারস্টারদের সঙ্গে আমিও স্টার হয়ে যাব, পরিচিত হয়ে যাব। আর সুপারস্টারদের একটা সুবিধা আছে, ওরা একটা জায়গায় কাজ করলে মোটামুটি একটা স্ক্রিপ্ট দিলে ওরা ভালো কাজ তুলে দিতে পারে, এবং বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের এইটা হচ্ছে সবচেয়ে বড় গুণ। হুম আপনি টপিকস ধরাই দিলেই তারা ডায়লগ তৈরি করে ফেলে ইনস্ট্যান্ট। এটা পৃথিবীতে আর অন্য কোনো দেশে কতটা পারে জানি না, কিন্তু বাংলাদেশে পারে। এবং এটার মূল কারণ হচ্ছে হলো আমাদের ডিরেক্টরদের হাতে শক্ত স্ক্রিপ্ট নাই, তারা স্ক্রিপ্ট লিখতে পারে না। তো ওদেরকে শুধু ডিরেক্টরের মাথায় যে সিকোয়েন্সটা আসে ওইটা দিয়ে দেয়, আর এরা গড়গড় করে নিজেরাই ডায়লগ বানায়, সিনটাকে তুলে দিয়ে ছেড়ে দিচ্ছে। মানে এত মেধাবী আর্টিস্ট আপনি কোথাও পাবেন না। আমি একটু সাইডে গেছি, এবার ফিরে আসি। তো আমার রাস্তাটা হচ্ছে হলো যে আমি চাই ভিজুয়াল মিডিয়াম দিয়ে আমি মানুষের সঙ্গে কথা বলি। ওকে, ভেরি স্ট্রং মেসেজ। তো এইটার ভিতর দিয়ে আমি কাজটা শুরু করলাম, যেটা হচ্ছে প্রথমে সিনেমা আগে দেখছি। মানে অনেকে ভাবে যে আরে চোখ থাকলেই সিনেমা দেখা হয়, চোখ থাকতেও মানুষ অন্ধ, সিনেমা দেখতে হলে পড়তে হয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই একদল লোক হাসতে হাসতে গড়াগড়ি খাবে। এখন ওদের ওই দৈন্যতা বা জ্ঞানের অভাবকে তো আমি আর বিট করতে পারবো না, কিন্তু ও একটা বারের জন্য একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স করুক, অথবা কোনো একজন মানে অ্যাপ্রিসিয়েশন কোর্স করা তার সঙ্গে 1 ঘন্টা বা 2 ঘন্টার একটা ক্লাস করুক, জাস্ট সে বুঝে যাবে যে কত অজানা। ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ মানে বিশেষ করে সিনেমা হচ্ছে হলো একটা কম্বাইন আর্ট। মানে আর্টের যতগুলো ফর্ম আছে সবগুলো ফর্মকে একসঙ্গে করে আপনি সিনেমা দেখাইতে পারেন, অথবা এই ফর্মগুলো সম্পর্কে আপনার ন্যূনতম যদি ফান্ডামেন্টাল ধারণা না থাকে আপনি ওটাকে কম্বাইন করতে পারবেন না সিনেমা। আপনার যদি অভিনয় সম্পর্কে না থাকে, তাহলে নাটক সম্পর্কে আপনার ধারণা না থাকে, এই মঞ্চের নাটক, তাহলে আপনি এই যে আপনার সিনেমায় ফিকশন করতে গিয়ে যে নাট্য রূপটা দিচ্ছেন, তাহলে ওই জায়গাটা আপনি কিভাবে দিবেন? তাহলে নাটক যদি একটা শিল্পের অঙ্গ হয়, তাহলে আপনার ফিল্মে যখন আপনি ড্রামা হচ্ছে তার মানে ওখানে নাটক আছে, তাহলে একটা অঙ্গ পাইলেন। যদি আপনার মিউজিক আপনার শিল্পের একটা অনুষঙ্গ হয়, তাহলে আপনি ফিল্মে মিউজিক ব্যবহার করতেছেন, মিউজিক আছে। আপনার স্কাল্পচার বা আর্কিটেকচার এগুলো অনেক কিছু দিয়ে ভরা ফিল্ম। আপনার যে কম্পোজিশন করতে হয়, আপনি এই যে আপনি বসে আছি, এটা তো একটা কম্পোজিশন। এটা কে করছে? এটা ওনারা করছে। ওনারা কোথায় শিখছে? ওনারা কোথাও না কোথাও থেকে শিখতে হয়েছে। কেউ না কেউ আবিষ্কার করছে যে যখন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসবো, তখন অডিয়েন্সের সামনে থেকে আমাদের সামনে যে অডিয়েন্স থাকবে, এই অডিয়েন্স কখনোই আমার ফেস মানে দেখা থেকে বিরত থাকবে না। ইটস এ ল, এটা তো আবিষ্কার। এই আবিষ্কারগুলো তো হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সম্পর্কে তো আমাদের একটা ধারণা থাকতে হবে, তবেই আমি কম্পোজিশন করতে পারবো। আমি শিল্পের আরো অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোকে মানে ওর সঙ্গে ব্লেন্ড করতে পারবো। তো এই যে অ্যাপ্রিসিয়েশনটা যখন আমার হইলো, তখন আমার চোখ খুলে গেল। আরে বাপরে বাপ, এই পৃথিবীতে ধরেন আমাদের হিন্দু পুরাণে অনেক সময় আছে ব্রহ্মাস্ত্র বলে একটা অস্ত্র। হ্যাঁ, সিনেমা হচ্ছে একমাত্র ব্রহ্মাস্ত্র, যেটা দিয়ে রাশিয়ার মতো জায়গায় আপনার একটা ফিলোসফিক্যাল বিপ্লব ঘটানো গেছে, যেটা হচ্ছে যে কমিউনিজমকে আপনার কমিউনিজমের উত্থান হয়েছে হচ্ছিল সিনেমা দিয়ে। আইজেনস্টাইন তৎকালীন সময় যদি এই সিনেমাগুলো নির্মাণ না করতো, তাহলে আপনার রাশিয়ায় এত সহজে আপনার এই বিপ্লবটা ঘটে না, এবং এত সহজে রাশিয়া কমিউনিজমের এই লেভেলে চলে আসে না। তো সিনেমা একটা হাতিয়ার, এবং দেখবেন যে পৃথিবীর যেই সব দেশে কমিউনিজম আছে সেই সব দেশের সিনেমা সবচেয়ে ভালো। ভেরি গুড অবজারভেশন ভাই। এবং আমাদের বর্তমান সময়ের যে রাজনীতি, এই রাজনীতির লোকজন এই সিনেমার আশপাশ দিয়ে হাঁটে না। আওয়ামী লীগকে যে আজকে এতদিন ধরে আমাদের সহ্য করতে হয়েছে, এই পলিটিক্যাল কথা বলা যাবে তো? এভরিথিং ভাই, এভরিথিং। আওয়ামী লীগকে যে এতদিন ধরে আমাদের সহ্য করতে হয়েছে, আওয়ামী লীগের অত্যাচার, বিশেষ করে 14 সালের পর থেকে যে অত্যাচারটা আমাদের হইলো, তার আগে তো আমাদের ভোটেই আসা আওয়ামী লীগ, মানে বিপুল ভোটে পাইছে, তার মানে আমাদেরই কারো না কারো ভোটে তো আসছে। তো এরপরে যে 14 সাল থেকে আমাদেরকে সহ্য করতে হলো, এই যে আওয়ামী লীগের নিজস্ব বলয়ের যে আপনার ফিল্ম মেকাররা আছে, তারা যে যুগ যুগ ধরে মুক্তিযুদ্ধের নাম করে আওয়ামী লীগের জয়গান করে গেল,
তারাই মূলত এতদিন এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করে রাখছে। এবং ওকে। আওয়ামী লীগকে কিন্তু আপনার টিকায় রাখছিল, মানে অনেকে বলে যে প্রশাসন টিকায় রাখছিল, অনেকে বলে হচ্ছে হলো পুলিশ প্রশাসন, অনেকে বলে হচ্ছে হলো আপনার সচিবালয় বা আপনার ব্যুরোক্রেটরা তাকে টিকা রাখছিল, এরকম না। মানুষই টিকা রাখছিল সহ্যের উপরে। তার উপরে ওই যে মানে ৭১-এর যে ন্যারেটিভটা শুধুমাত্র আওয়ামী লীগের পার্সপেক্টিভ ভিউ থেকে যেটা দেখানো হয়েছে, এইটা দেখে দেখে আমরা বলি না আমার মুক্তিযোদ্ধার দল আরেকটু সহ্য করি না, আরেকটু সহ্য না। যেদিন মানুষ সহ্য করে না সেদিন পৃথিবীর কেউ যে ঠেকাইতে পারে না, এটাই তো ৫ আগস্টে আমরা দেখতে পারলাম, তাই না? হ্যাঁ। তো সেই জায়গাটা থেকে এগুলো হচ্ছে হলো আওয়ামী লীগের যে কালচারাল ন্যারেটিভ তৈরি করছে, এর মধ্যে সিনেমা একটা বড় পার্ট ছিল। এবং সিনেমার ভিতরে ইঙ্গিতে ইঙ্গিতে কোনো না কোনো ভাবে দেখানো হয়েছে, এবং তারাও পয়সা দিচ্ছে ওই জায়গাগুলোতে হুম। যে আওয়ামী লীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেনি। হুম। এটা তো স্পষ্ট, এবং আমাদের এবং আপনি ছোটবেলায় আমরা এটা বিশ্বাস করতাম। তৎকালীন সময়ে আপনার যতগুলো সিনেমা মুক্তিযুদ্ধের উপরে হয়েছে, এবং প্রত্যেকটা সিনেমায় আপনি জাস্ট, আমি নাম বললাম না, নাম বললে আমার ভাইরা মন খারাপ করবে যে তারা এই দালালিগুলো করছে আর কি, প্রোপাগান্ডা সিনেমা তৈরি করছে। কিন্তু বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের গল্পটা মুক্তিযুদ্ধের মতো করে বলা হয়নি। বলা হয়েছে হচ্ছে হলো আওয়ামী লীগের পার্সপেক্টিভ দিয়ে, যে আওয়ামী লীগ সবকিছু করছে। যেমন এখন যে মানে ইয়েটা তৈরি হচ্ছে যে শুধুমাত্র সমন্বয়করা করছে, আর কেউ করেনি। ওই একই একই মুদ্রার অপর পিঠ। হুম। ফলাফল হচ্ছে এখন যে সিনেমা আসে, এই যে রিসেন্টলি একটা সিনেমা আসছে, নাম বলবো না, আমি জাস্ট রিসেন্টলি বললাম, এটাতে সমন্বয়কদেরকে আপনার সুপারস্টার মানে সুপারম্যান বানানো হয়েছে আর কি। হ্যাঁ, হুম। তো এগুলো প্রোপাগান্ডা সিনেমা, এটা আমরা বুঝি যে আমাদের দেশে এতদিন ধরে আমরা যে রাজনীতির মধ্য দিয়ে গেলাম, আমরা রাজনীতির ভিতর দিয়ে যাচ্ছি, এবং হঠাৎ করে প্রোপাগান্ডা সিনেমা তৈরি হলে আমরা বুঝতে পারি এই রাজনীতির কোনো বিষয়কেই আমি অবহেলা করতে পারবো না। রাজনীতির ন্যারেটিভ নেয়নি বলে তারা কুলুষিত হয়েছে বা ইয়ে হয়েছে, কিন্তু মূলত যে কয়টা রাজনৈতিক দল আছে শুধু এরশাদ বাদে আর জামাত বাদে, সবগুলোই একটা দেশাত্মবোধ বা একটা আপনার জাতীয়তাবাদের কনসেপ্ট থেকেই কিন্তু আপনার দলগুলো দাঁড়াইছে। হুম। কিন্তু প্রবলেমটা হচ্ছিল পরবর্তীতে তারা তাদের কালচারাল ন্যারেটিভ তৈরি করতে পারেনি, যার কারণে আওয়ামী লীগের কালচারাল ন্যারেটিভ বেশি বলে তারা শক্তিশালী বেশি। হুম। আমি আওয়ামী লীগ না করার পরও তার ন্যারেটিভে আমি ইমোশনাল হইয়া আমি তাকে সহ্য করে যাচ্ছি। তাই এই জন্য ফিল্মের হচ্ছিল বর্তমান সময় ফিল্ম হচ্ছে ব্রহ্মাস্ত্র। একে যদি আপনি খারাপভাবে ব্যবহার করেন এর ইম্প্যাক্ট খারাপ হবে, একে যদি ভালোভাবে ব্যবহার করেন এর ইম্প্যাক্ট ভালো হবে। দর্শকরা অনেক সময় জানতে চায় হুম, যে যারা হচ্ছে মানে এই ধরনের একটা মুভি বানাইলো, সাতাও হুম। বানাইছেন, তো আপনার প্রিয় মুভি কি, মানে কোনগুলা? বাংলাদেশের মুভির ইতিহাস যদি আমরা শুরু করতে চাই তাহলে আপনার ধরেন মানে আমাদের যে সিনেমাগুলো আমাদের নিয়মিত হওয়া উচিত ছিল এবং যেটা আমাদের জাতি গঠনে খুব কাজে দিত সেটা হচ্ছে জহির রায়হান থেকে। হুম। তাহলে জহির রায়হানের সময় থেকে যে মুভিগুলো শুরু হইলো, এবং তারই হাত ধরে আবার আলমগীর কবির আসলেন, তার সিনেমাগুলো, আমি ইন্ডিভিজুয়াল ফিল্মের নাম না বলে আমি ডিরেক্টরের নাম বলি। ওকে। ডিরেক্টরের নাম দিয়ে আপনি নেটে সার্চ দিলেই তার ফিল্মের তালিকা আপনি পেয়ে পেয়ে যাবেন। যাবো, হ্যাঁ। হ্যাঁ, তো আলমগীর কবিরের পরে আমরা পাইলাম বাদল রহমানের পরে পাইলাম হচ্ছে হলো তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেল স্যারের আগে মোর্শেদ ভাই ফিল্ম তৈরি করে আর কি। মোর্শেদ ভাইকে পাইলাম, তানভীর মোকাম্মেল স্যারকে পাইলাম, তারপরে তারেক মাসুদকে পাইলাম। এই যে ধারাবাহিকতা, তারই উত্তরসূরি আমরা। আর বাকি যা কিছু হচ্ছে এইটা হচ্ছিল দুষ্ট ছেলের দল। এরা জাতিকে কোনো না কোনো ভাবে মানে ঘুম বিভ্রান্ত পাড়ায় করছে। রাখতে পারলে, হ্যাঁ, আনন্দ নাচ গান দিয়ে জাতি আর চিন্তা করবে না। হুম। কিন্তু এই সিনেমা, এবং মজার ব্যাপার হচ্ছিল আমি গতকালকে হঠাৎ করে বসলাম যে আচ্ছা আমি যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলাম এটা কততম, এটা তো আমি জানি না। ওখানে তো ধরেন এবার ইলেকশন হচ্ছে, ত্রয়োদশ ইলেকশন হচ্ছে, হ্যাঁ। তা আমি কততম মানে পুরস্কার পাইলাম আর কি, কততম আমার তো এটা পুরস্কার জানা পাইলেন? দরকার। তো দেখলাম আমি 48তম পুরস্কার পাইলাম জাতীয় চলচ্চিত্রে। তার তা মানে এর আগেও 47টা ছিল। 1975 সাল থেকে আপনার জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া শুরু হয়েছে। হুম। 75 সালের ফিল্মের প্রথম পুরস্কার দেওয়া হইলো হচ্ছে হলো আপনার 76 সালে। এই শুরু হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার 76 সাল থেকে। আচ্ছা। কিন্তু ফিল্মটা ছিল 75 সালের। আচ্ছা। 75 সালের ফিল্মগুলোকে 76 সালে পুরস্কৃত করা হয়। এই 48 বছরের মাঝখানে 81 সালে আপনার কোনো পুরস্কার দেওয়া হয়নি। কারণ সেই সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে বাছাই কমিটি, যারা জুরি বোর্ড, তারা মনে করছে একটা ফিল্মও ভালো না, তো ওই পুরস্কার দেওয়া বোল্ড হয়নি। ডিসিশন। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছিল যে এই 75 সালের পর থেকে ধারাবাহিকতায় যারা পুরস্কৃত হয়েছেন তারা সবই ভালো ফিল্ম বানান। মানে রেয়ার কখনো হয়তো আপনার একটা ভালো ফিল্মের সঙ্গে একটা দুষ্ট ফিল্ম আপনার
প্যারালাল গেছে, রাজনৈতিক চাপ, হুম, তারপরে হচ্ছে হলো যে প্রডিউসার তার পয়সার গরম, হুম। হ্যাঁ, তো এইসব মিলায় হচ্ছে হলো যে সে ওই যৌথভাবে নিচ্ছে। যৌথভাবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে, জাতীয় চলচ্চিত্রের ইতিহাসে আজ পর্যন্ত একটি ফিল্ম আপনার সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় না যেগুলো ভালো না। এটা ওকে। কিন্তু একটা মজার ব্যাপার। আমরা অনেক দুর্নীতি নিয়ে আলাপ করি, সত্য দুর্নীতি হয়, অনেক জায়গায় হয়, এগুলো না আমি জানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এখন পর্যন্ত যতগুলো সিলেকশন, যতগুলো তার মধ্যে হয়তো আপনি দেখবেন যে একটা দুষ্ট ফিল্ম হচ্ছে ওই রাজনৈতিক এবং পয়সার গরমে ঢুকে গেছে। এইটাই ট্রু। হচ্ছে দুর্নীতি। তাহলে ভালো ফিল্মটা তার প্রকৃত মর্যাদা পাইলো না। আপনার কাছে আমি ২ টাকা আর আমাদের দুইজনের কাছে ১ টাকা, ১ টাকা, দুইটার মূল্য তো আলাদা। ট্রু। তো ১ টাকাও নিতে পারি যে আপনারটাও ভালো, আমারটাও ভালো। তাহলে আমি ১ টাকা নিয়েই হ্যাপি। কিন্তু ওখানে ১ টাকা নিয়ে তো হ্যাপি হচ্ছে না। কারণ আমার সঙ্গে একটা দুষ্ট লোককে বসায় দেওয়া হচ্ছে। হুম। তো যখন তানভীর মোকাম্মেল স্যাররা পুরস্কৃত হয়, তার সঙ্গে একটা দুষ্ট মানুষকে যখন ঢুকায় দেওয়া হয়, তখন হয় দুষ্ট মানুষের সম্মান বাড়ে অথবা তানভীর মোকাম্মেল স্যারের সম্মান কমে আরকি। তো এইরকম মানে ধারাবাহিকভাবে আমি এটা দেখতে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা বছর খুব ভালো ভালো ফিল্ম পুরস্কৃত হয়েছে এবং আমাদের উচিত যে যে ফিল্মগুলো পুরস্কৃত হয়েছে, বিশেষ করে ভালো ফিল্ম, হুম। এই তালিকাটা নিয়েও কিন্তু আপনি পুরাতন ফিল্মগুলো দেখতে পারেন। এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধারাবাহিকভাবে ২০০০ সালের পর থেকে কোনো দুষ্ট নির্মাতা সেরা পরিচালকও হয় নাই। তাই? সব ওয়াও! পরিচালক হয়েছে হচ্ছে হলো যারা জীবনবোধের সিনেমা বানায়। তাহলে কি আপনি বাংলাদেশের সিনেমা নিয়ে হতাশ না? না, প্রশ্নই আসে না। মানে আমরা তো ধরেন এটা পরম্পরার ব্যাপার। আপনি হুম, চর্চা না করলে এটা হবে না। এখন চর্চার জায়গাটা হচ্ছিল মাত্র একটা দেশের বয়স হচ্ছে হলো ৫৪ বছর, ৫৫ বছর। হুম। হ্যাঁ? তো এইটুকু বয়সের ভিতরে আপনি হতাশ হওয়ার কি আছে? হ্যাঁ, আরো ভালো হইতে পারত। ভিয়েতনামের দিকে তাকাইলে, মালয়েশিয়ার দিকে তাকাইলে আমার মনে হয় আরো ভালো হইতে পারত। কিন্তু সবার বাড়িতেই যে একসময়ই মানে টাকা আসবে এমনটা না। মানে সচ্ছল হবে একটা পরিবার, না। কেউ হয়তো একটু দেরিতে সচ্ছল হচ্ছে, কেউ হয়তো একটু ইয়েতে, কিন্তু হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ওকে। আর তার মাঝে মাঝে যেগুলো আসে কিছু দুষ্ট লোক এসে দেশটাকে একেবারে পিছনের দিকে নিয়ে যায়। হুম, সামনেও হয়তো একটা দুষ্ট চক্র আসবে যারা এই দেশটা যেভাবে আগায় যাচ্ছিল তাকে পিছনে নেওয়ার চেষ্টা করবে। যারা ৭১-এর সময়ও চেষ্টা করছিল এই দেশকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছিল এই রাজনৈতিক দলগুলোর সবচেয়ে হচ্ছে এরা সারা জীবন ভুল ডিসিশন নিচ্ছে, কখনো জিতে নাই। এটা হচ্ছে মজার। ৪৭ থেকে শুরু করে এখন পর্যন্ত যদি আমি এই ভূখণ্ডের ইতিহাসের গল্পটা টানি, তাতে দেখি যে প্রত্যেকটা সিদ্ধান্ত তাদের ভুল ছিল। এবং মজার ব্যাপার হচ্ছে আমরা ভুল থেকে শিখি, কিন্তু এরা ভুল থেকে শেখে না। হ্যাঁ? তো যাই হোক, আমার মেইন স্বপ্নটা এখন যেটা সেটা হচ্ছে হলো যে আমি একই সঙ্গে ফিল্ম মেকিং এর সঙ্গে থাকবো যে কয়টা পারি হুম। আমার জীবন দশায়। পাশাপাশি আমি যতটুকু শিখেছি এটা মানুষকে শিখাবো। এটা আমার আচ্ছা। ইচ্ছা। মানে এই ধরনের আকাঙ্ক্ষাটা আমার মধ্যে জন্মাইছে কারণ আমি অন্যের জ্ঞানকে ঋণ হিসেবে পেয়েছি। এটাকে আমার আরেকজনকে দিতে হবে। ওয়াও! মানে কি প্ল্যান? আপনি কি মানে কোনো ফিল্ম ইনস্টিটিউট করবেন অথবা ফিল্ম ইনস্টিটিউট ওইভাবে করার মতো সামর্থ্য আমার নাই। ওইটা ব্যয়বহুল একটা প্রজেক্ট। হুম, কিন্তু অন্তত চেষ্টা করব যে একজন ছেলেকে বাইসাইকেল চালানো শেখানোর জন্য যতটুকু পিছনে ধরে থাকতে হয়। ওকে। আচ্ছা। দেন ও নিজের বাইসাইকেল কিনবে, নিজেই চালাবে। আমি আর কিনে দিব না। কিন্তু আমি পিছনে ধরে ওকে ব্যালেন্সটা ঠিক করে দিব যে, "এই নাও চালো।" ও যখন নিজের প্যাডেলে মারবে, ও যে স্বাধীনতা পাবে তখন দেখবেন যে ও তরতর করে গেছে। আমি যদি মানে আমার এই যে যারা গুরুরা আছেন, যারা শিক্ষা আমাকে দিয়েছেন, তো তাদের ওই বাইসাইকেল ধরার মতো করেই কিন্তু ওনারা দিয়ে ছেড়ে দিছেন। আমার সঙ্গে নাই। কিন্তু আমি ট্রু। তো চালায় যাচ্ছি। কিন্তু একটা বিষয় কি আমাদের আসলে আ অনেক ট্যালেন্টেড ডিরেক্টর ছিলেন, যারা অনেক ভালো, ভালো মুভি বানাইছেন। কিন্তু তাদের নাম্বার অফ কাজ কিন্তু খুবই সীমাবদ্ধ। হ্যাঁ, হয়। বিকজ নানান রকম আ বেসিক্যালি অর্থনৈতিক সমস্যাটাই এখানে মূল আমার কাছে মনে হয়। না, এখানে তো শুধু তারা অর্থনৈতিক সমস্যা না। হুম, এখানে আপনি প্রজাতিগত দিক দিয়ে চিন্তা করবেন যে, যেই সকল উন্নত প্রজাতি মানে ভিতর থেকে আপনার প্রাণীদের ভিতরে তো বিবর্তন হইছে। সেখানে উন্নত প্রজাতি যারা আছে হুম, তাদের সন্তান সংখ্যা কম হবে। ওকে। তার মানে মানুষ ১ বছরে একটাই বাচ্চা দিতে পারবে। মানে ২ বছরে একটাই বাচ্চা দিতে পারবে। এর চেয়ে বেশি কিন্তু দিতে পারবে না। হুম, কিন্তু ওর জাতটা অনেক উন্নত। ও একটা ইন্টেলেকচুয়াল প্রাণীর জন্ম হইল। যাকে আমরা চাইলে অনেক কিছু শিখাইতে পারবো। হুম, একইভাবেই দেখবেন যে নিচু প্রজাতির একটা প্রাণীর শত শত বাচ্চা হচ্ছে। এ ধরেন আপনি প্রাণী বাদ দেন, ভাইরাস, ব্যাকটেরিয়া শত শত। ওই সবগুলো মরে যতটুকু টেকে আরকি। না এটা তো ডেফিনিটলি ট্রু। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে কি অর্থনৈতিক ব্যাপারটা
খুব বড় ছিল না কারোর জন্য, বড় হয় কিন্তু সেটা থাকে না, হয়ে যায় ম্যানেজ। কিন্তু নিয়মিত আপনি আমাকে টাকা দিলেন, ধরেন আপনি আমাকে আগামী ব্যাক টু ব্যাক 3টা সিনেমা করার টাকা দিলেন, আমি তো 3টা সিনেমা ভালো বানাইতে পারবো না। আচ্ছা, এটা প্রস্তুতি তো আছে ভাই। এখন আপনি যদি মনে করেন যে আমাকে টাকা দিলেই সিনেমা হবে, আমি মেশিন না, আই এম আর্টিস্ট। এটা খেজুরের রসের মতো ওই হাঁড়িতে আপনার রসটা জমে। এখন আপনি উপরে দিয়েই যদি বলেন যে ট্যাপের মতো পড়তে হবে, তাহলে আপনি রস খাচ্ছেন না। হ্যাঁ, তো ভেরি আপনাকে ইন্টারেস্টিং। আপনাকে খাইতে হবে হচ্ছিল। তাহলে এখন আপনার এই যে মানি মেকিং মেশিন যারা আছে ডিরেক্টররা, তারা মূলত হচ্ছিল ট্যাপের সাপ্লাইয়ের পানি দিছে, অন্যের রেডি করা, সে শুধু দিচ্ছে, আপনারা মনে করেন হাতে নিয়ে খাচ্ছেন। একটা মানুষের পক্ষে বছরে আপনার 3টা জীবনবোধ নিয়ে বা এইরকম একটা ভিন্ন ধারার সিনেমা বা ভিন্ন গল্প, নতুন কিছু, মানে প্রত্যেক বছরই আপনাকে দিতে পারবে এটা না, তাহলে হইলে তো আপনার আপনার ক্রিস্টোফার নোলান তো টাকার অভাব নাই, সে কি প্রত্যেক বছরই আপনাকে সিনেমা দিচ্ছে? মানে আমি উনার ব্যাপারটাই বলতেছিলাম যে হ্যাঁ ক্রিস্টোফার নোলান এ পর্যন্ত হয়তো 10-12টা মুভি বানাইছে। হ্যাঁ। এখন এই 10-12টা মুভি ধরেন আমাদের বাংলাদেশে যদি হইতো, তাহলে এই 10-12টাও হইতো না, হয়তো 2টা অথবা 4টা। ওই নাম্বারটা কমে আসতেছে। আপনি ওই দেশের বাজেট দেখেন, আমাদের দেশের বাজেট দ্যাট ইজ হোয়াট আই এম দেখেন। সেইং যে আমাদের আসলে বাজেটের একটা ঘাটতি আছে। ঘাটতি আছে, কিন্তু ওইটার জন্য আমরা মুভি বানাচ্ছি না, বিষয়টা এরকম না। মুভি জিনিসটা হচ্ছে একটা অসুখের মতো। যেমন আপনার জলাতঙ্ক রোগ হলে আপনি প্রকাশ করবেনই, একে কামড়াবেন, ওকে কামড়াবেন, মুখ দিয়ে লালা পড়বে, এটা লুকানোর কিছু নাই। আমাকে ফিল্ম ধরলে আমি এই কাজই করব। প্রয়োজনে মনে করেন নিজের জিনিসপত্র বিক্রি করে আমি ফিল্মটা বানাই ফেলবো। ফিল্ম ধরে নাই এখনো, নাহলে সাদা বানাইতে যাই কোন দুঃখে? আমার একটা সুখী জীবন ছিল। হ্যাঁ, আমি নিজের গাড়িতে চড়ি, নিজের বাড়িতে থাকি, তাহলে আমার সাদা বানানোর দরকার কি ছিল? সব বিক্রি করে ফেলছি, শুধু বাড়িটা আছে আর কি। মানে এগুলো বিক্রি করে মনে করেন সাদাটা কোনোভাবে করে ফেললাম, এটা অসুখ। এবং এই অসুখ সুখের অসুখ, সব অসুখই দুঃখের অসুখ হয় না। তো সুখের অসুখ শেষ করতে পারছি, আমি সুখী, আমার পরিবার সুখী। সর্বশেষ হাসিটা আমার পরিবারই হাসছে, কারণ ওরা স্যাক্রিফাইস করছে, কিন্তু ওরা এখন দেখছে যে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার সন্তান এবং আমার স্ত্রীর কাছে আমি সম্মানের পাত্র আবার হয়ে আসছি। কারণ যখন আপনি অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল থাকবেন না, তখন আপনার প্রতি অন্যান্যদের কনফিডেন্ট কমে যাবে। ডেফিনেটলি। আবার যখন আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল থাকবেন, তখন অন্যান্য কেউ অসুখে পড়লেও আপনাকে ডাকবে যে ও আসুক, ও আসলে হয়তো আমি ঠিক হয়ে যাব। হয়তো আপনি সে আপনার কাছে মানে চাচ্ছে না যে আমি আমার চিকিৎসা টাকা দাও, কিন্তু জানে যে আমি এখানে আছি, ওর হাতে টাকা আছে, ও আসুক, আসলে আমাকে দেখলে আমি সুস্থ হয়ে যাবে। এইরকম মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো মানুষের জীবনে ঘটে আর কি। আর এই অসুখটা যখন আক্রান্ত হয়, তখন সিনেমা না বানায় কোনো ফিল্ম মেকার যাইতে পারে না। তো সেই জায়গা থেকে আমাকে প্রত্যেক বছর যদি আপনি 1 কোটি টাকা করে দেন, আমি 1টা করে সিনেমা দিতে পারবো, এই কনফিডেন্ট আমার নাই। তবে সিনেমাটা ভর করতে হবে। ভর করতে হবে। মানে একটা সিনেমা তৈরি হয় নানান ধরনের বিগত দিনের অভিজ্ঞতা, নতুন দিনের অভিজ্ঞতা, এগুলো সমন্বয়ে এক ধরনের ব্লেন্ড। এবং আপনি যখন একটা সিনেমা দেখেন, তখন একটা লোকের 40, 45 বা 50 বছরের জীবনের অভিজ্ঞতাকে ব্লেন্ড করে আপনার সামনে হাজির করতেছে আর কি। যে এক্সপিরিয়েন্স দিয়ে হয়তো আপনি জানি নেই, অথবা তার পাশ দিয়ে গেছেন কিন্তু কোনোদিন ফোকাস করেন নাই। একটা নারী এবং একটা গরুর সঙ্গে যে সম্পর্ক, এটা আপনার পাশের বাড়ির ঘটনা, আপনার বাড়ির ঘটনা, কিন্তু কোনোদিন এইভাবে জুম করে দেখেন নাই। মনে হচ্ছে এইটাই তো হওয়ার কথা। যেমন ঢাকা শহরে এখন অনেকেই বলে, আপনি কিভাবে এত শিল্প চর্চার ভিতর দিয়ে এরকম একটা শিল্পকে মানুষের সামনে হাজির করলেন? আমি তো শিল্প হাজির করি নাই। আমার দৈনন্দিন জীবনে যা আমি ঘটছে আমার জীবনে, আমাদের ওই অঞ্চলের মানুষের, সেটাই আমি দেখাইছি। এখন সেটা যদি শিল্প হয় তাহলে ফাইন, কিন্তু এটা ওদের কাছে নতুন এক্সপিরিয়েন্স। বিশেষ করে আমি কলকাতায় গিয়ে, কলকাতা শহরে জীবনের ছেলেমেয়েরা আমাকে বলতেছে যে অদ্ভুত এক সম্পর্ক। আমি বললাম যে না, ইটস নট অদ্ভুত, এইটা হচ্ছে রিয়েল সম্পর্ক। অদ্ভুত হচ্ছে হলো আমরা এই সম্পর্ক দেখি না এখন। ট্রু। তো ভাইয়া আপনার উপরে কি নতুন কিছু ভর করছে নাকি? হ্যাঁ, ওটা কন্টিনিউ চলে, আস্তে আস্তে সংক্রমিত হচ্ছি এবং বেশ কাছাকাছি লেভেলে চলে আসছি আর কি। যে কোনো মুহূর্তে আপনি উপসর্গ দেখতে পারবেন। ওকে, তাহলে সামনে একটা সিনেমা আমরা পাচ্ছি বা পাবো, আশা করা যায় যদি সুস্থ থাকে। তো ভাই সাতাও যখন আপনি বানান বা তার আগে যখন বানানো স্টার্ট করছেন, মানে আপনার ভিতরে কি এরকম কোনো চিন্তা ভাবনা ছিল যে এটা হয়তো এক সময় এরকম একটা পুরস্কার পাবে? এটা কি কেউ করতে পারে? ধরেন আমি একটা সন্তান জন্ম দিলাম, কারণ এই সন্তান যে ভবিষ্যতে আপনার ডাক্তার হবে
ব্যারিস্টার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা ফিল্ম মেকার হবে, আর্টিস্ট হবে, আমি বলতে পারি? না, বলা সম্ভব না। কিন্তু তাহলে এখন আপনার একটা ক্রাইটেরিয়া আছে না যে আমি একটা আর্ট ফিল্ম বানাবো নাকি কমার্শিয়াল বানাবো? তো আপনার টার্গেট ছিল একটা আর্ট ফিল্ম টাইপের কিছু বানানো। আসলে এইটা কমার্শিয়াল ফিল্ম, আর্ট ফিল্ম না। আর্ট বলে আসলে কোনো ফিল্ম হয় না। ওকে। আর্ট বলে আলাদা যে ফিল্ম বলা এরকম কিছু না। মানে বিষয়টা হচ্ছে হলো আর্ট তখন হয়ে যায় যখন এইটা আপনার বিলুপ্ত হয়ে যায়। হুম। আপনি আবার রিকল করতেছেন। কিন্তু আমি যা দেখাচ্ছি এগুলো তো বিলুপ্ত কিছু না। আর কমার্শিয়াল এই কারণে বলতেছি, কারণ এই সিনেমাটা দেখে মানুষ টাকা দিছে এবং সেই টাকা আমি আমার কাজে লাগাইছি বা আমার ঋণ পরিশোধ করছি বা অন্যান্য কাজে। তাহলে এটাও তো কমার্শিয়াল সিনেমা। এখন ডেফিনিটলি। আর্ট বলে আমরা ফিল্মের এক ধরনের ধরেন দূরত্ব তৈরি করে দিই, কিন্তু প্রত্যেকটা ফিল্ম বা পৃথিবীর যত আর্ট আছে সবগুলো আর্টের রকম আছে। আপনি কবি, হুম। আপনি লিখতেছেন, আপনি কাউকে পড়াইতেও পারেন অথবা নাও পড়াইতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার খরচ নাই ওইভাবে। একটা কলম, একটা খাতার হয়তো কয়টা পাতা। হুম। কিন্তু যখন আপনি পেইন্টিংয়ে গেলেন তখন আপনি একটু খরচ বাড়লো। তখন আপনি কি করলেন, আপনার একটা ক্যানভাস লাগবে, একটা পেপার লাগবে, কিছু তুলি লাগবে, রং লাগবে এবং রং মিশানোর জন্য কিছু আসবাবপত্র লাগবে, এই তো। হ্যাঁ। তাহলে একটু খরচ বাড়লো। এবার আপনি যখন চলমান চিত্রে যাচ্ছেন তখন সবই কিন্তু মিক্স করতে হচ্ছে। সবগুলো আরো বেশি খরচ হচ্ছে। হুম। তার মানে হচ্ছে আপনি অন্যান্য আর্টগুলোকে চাইলে আপনি লুকায় রাখতে পারেন। যদিও কোনো আর্টিস্ট কোনো আর্টকে লুকায় রাখার জন্য তৈরি করে না। আর্ট ইজ দ্য এক্সপ্রেশন এবং হুম। এটা হচ্ছে হলো আর্টিস্টের পার্সোনাল এক্সপ্রেশন। সে হয়তো ধরেন একটা বানর আপনার উপরে খেপে গেছে, সে মুখ ভেঙচি দিয়ে আপনাকে এমনভাবে তাকাবে যেন আপনি বুঝবেন যে ও খেপে গেছে, ওর কাছে যাওয়া যাবে না। হুম। হুম। তো একজন আর্টিস্ট তো আর ভেঙচি দিতে পারে না। এই যে যে ভারগুলো বা যে জোকারগুলো রাজনীতির নাম করে আমাদের সামনে হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে এবং আমাদের ভাগ্য নির্ধারণ করতেছে একদল নির্বোধ, হ্যাঁ, তাদেরকে দেখে আমি যখন এক্সপ্রেশন করব, আমি কি ওই বানরের মতো এক্সপ্রেশন দেবো? তো ও তো ওই এক্সপ্রেশনের ভিতরেই আছে। তো আমি তখন আর্ট দিয়ে সেটাকে এক্সপ্রেস দেখাচ্ছেন, করব, এক্সপ্রেস হ্যাঁ, করতেছেন। ব্যক্তিগত এক্সপ্রেশন। তো রাইট। ওই পার্সোনাল এক্সপ্রেশনটাকে যখন আমি করতে যাব তখন আমার কোনো না কোনো কবিতার শব্দে চলে আসতে পারে, আমার তুলির স্ট্রোকে চলে আসতে পারে, তাই না? হুম। কিন্তু বিপদটা হচ্ছে হলো এগুলোকে আপনি চাইলে ঘরবন্দি করে রাখতে পারেন, চাইলে। কিন্তু ফিল্মটাকে আপনি পারবেন না, কারণ এই ফিল্মের সঙ্গে আপনার অর্থনৈতিক সম্পর্ক এবং অনেকগুলো মানুষের রুজি রোজগার। তাহলে আপনি তাদেরকে হয় পেমেন্ট করছেন অথবা করেন নাই, বিক্রি করে তো আপনাকে টাকাটা দিতে হবে। হুম। তাহলে এটা তো কমার্শিয়াল ভাই। ডেফিনিটলি। ফিল্ম হচ্ছে কমার্শিয়াল আর্ট। এই আর্টের সামনে আপনি একটা কমার্শিয়াল দিতে পারেন, কিন্তু এই কমার্শিয়াল ফিল্ম আর আর্ট ফিল্ম বলে কিছু নাই। এই আমার ফিল্মের সামনে থেকে কমার্শিয়াল শব্দটা তুলেই দিচ্ছে হচ্ছিল আমাকে ব্যবসা করতে না দেওয়ার জন্য। হুম। অন্য কোনো সিনেমা হল যেন নিতে না পারে যে ভাই আপনার ফিল্ম তো চলবে না, আমি নিব কেন? ওই কমার্শিয়ালটা তুলে দিছে আর ওদের সামনে কমার্শিয়াল বসায় রাখছে যে আমরা চাইলেই হচ্ছে হলো এটা বিক্রি করতে পারবো। হুম। ট্রু। আমার ফিল্ম কমার্শিয়াল আর্ট ফিল্ম এটা বলতে পারেন অথবা কমার্শিয়াল ফিল্ম বলতে পারেন, কিন্তু আমার ফিল্মের নামের উপর থেকে কমার্শিয়াল তুলে দিবেন না। আমি বিজনেস করতে আসছি। আপনি তো এখন সিনেমা বানাচ্ছেন। সো এখন আপনার সমসাময়িক যারা আছেন, উনাদের মানে এমন কাউকে মেনশন করবেন যাদের কাজ আপনার ভালো লেগেছে? বা যদি কেউ থাকেন? অবশ্যই হ্যাঁ। আপনার যুবরাজ শামীমের কাজ ভালো, আম, সুমিতের কাজ ভালো। এই যে মাস্টার নামে একটা ফিল্ম, হ্যাঁ, রিসেন্টলি হ্যাঁ, ইয়েতে হলো, সিলেক্ট হলো। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ রটারডাম ওখানে পুরস্কৃত হইল। মেজবাহুর রহমান সুমন ভাইয়ের কাজ ভালো। তারপরে দেলুপির যে নির্মাতা আপনার তাওকি শায়েক, হুম। ওনার কাজ ভালো। আহ, উম, কামার আহমেদ সাইমন ভাইয়ের কাজ ভালো। ওয়াও! হুম, তারপর আরো অনেকের নাম হুট করে মনে আসে না, মনে মানে আসে না, এমনিতেও তো কিন্তু অনেকে আছে। করোনার পরে ইয়ে হয়ে গেছে, মানে এগুলো বললাম মানে হচ্ছে যাদের নাম নিলাম না তারা ভালো না, বিষয়টা এরকম এরকম না। না, হ্যাঁ। হ্যাঁ, মানে এই মুহূর্তে এই নামগুলো সমসাময়িক এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো বাংলাদেশের ইতিহাসে হুম। একটা নির্দিষ্ট দশকের ভিতরে এতগুলো ভালো ফিল্ম মেকার কখনো ছিল না। তাই? এই ইতিহাসটা সম্পর্কে জানলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। ধরেন আমরা বলতাম চার খলিফা। চার খলিফা হচ্ছে হলো আহ, মোর্শেদ ভাই, হুম। তারপর হচ্ছে হলো আপনার তানভীর ভাই, তারপরে হচ্ছে হলো আপনার তারেক মাসুদ, আর আরেকজনের নাম ভুলে গেলাম আর কি। আমরা চার খলিফা বলে ওনাদেরকে ট্রিট করতাম আর কি, যে ওনারা হচ্ছেন ওই সময় ওই দশকের চারজন মাত্র ফিল্ম মেকার। ওকে। হ্যাঁ, মানে ফিল্মের চার খলিফা আর কি। হুম।
তো এ- এ- এই এই অধ্যায়টা পার হয়ে আসছে, মানে এখন আপনার একই দশকে ধরেন, আমি যদি ধরি যে 2020-এর পর থেকে 30-এর মাঝখানে যে দশক, হুম। এই মুহূর্তে বাংলাদেশে মোটামুটিভাবে প্রায় 15 থেকে 16+ ফিল্ম মেকার কাজ করতেছে, ভালো ফিল্ম মেকার। যারা আসলে ওই হ্যাঁ লেভেলের। হ্যাঁ, যারা মূলত আসলে ভালো সিনেমা বানাইতে চায়, ওয়াও! এরা কাজ করতেছে এখন। এটা বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং আচ্ছা। আপনি দেখেন কোনো না কোনো বছরে কোনো না কোনো ফেস্টিভ্যালে আমরা পুরস্কৃত হচ্ছি, সিলেকশন হচ্ছি, হ্যাঁ, এবং আমাদের ইয়ে আসতেছে। পাশাপাশি হচ্ছিল এই ফিল্মগুলোর মধ্যে থেকে এরাই আবার নিজেদের মধ্যে কম্পিটিশন করে কেউ একজন মানে সিলেক্ট হচ্ছে। সেরা হচ্ছে জাতীয় হুম, চলচ্চিত্র। কিন্তু ওইটা কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশনটাকে আমি অত গুরুত্বভাবে দেখি না। হুম, মানে ভালো ফিল্মের মধ্যেই তো কম্পিটিশন হইলো আর কি, তো হয়ে গেছে, ঠিক আছে। কি ভালো ফিল্মের মধ্যে যে কোনো একজন পাইলেই হলো, আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু হুম, বিষয়টা যে ইন্টারন্যাশনালি আমরা একটা ভালো রকমের বাজ তৈরি করছি। যেমন হুম, 2022 সালে যখন আমাদের ফিল্মটা সিলেক্ট হয় আপনার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, হুম। গোয়াতে যে ফিল্ম ফেস্টিভ্যালটা আয়োজন হয়, ওইখানে ওইটা তো আপনার মানে পৃথিবীর এ গ্রেড যে 15টা ফিল্ম ফেস্টিভ্যাল তার মধ্যে অন্যতম একটা ফিল্ম ফেস্টিভ্যাল আর কি। ওকে। তো ওইখানে বাংলাদেশের ফিল্ম নিয়মিত যাচ্ছে। আমরা সেবার ছিলাম, 4টা ফিল্ম ছিল আমাদের সেইবার। হ্যাঁ, এবং এটা নিয়ে আপনার ধরেন ভ্যারাইটি নামে একটা ইয়ে আছে আপনার, পোর্টাল আছে, সিনেমার বিষয়ক ইয়ে করে আর কি। হুম। ওরা আবার নিউজ করছে যে বাংলাদেশ এবার মানে ইফিকে ডমিনেট করতেছে আর কি। বাংলাদেশ থেকে 4টা ফিল্ম গিয়ে ইফিতে ইয়ে আছে। এবারও নেদারল্যান্ডে সেম অবস্থা। তো এই যে একসঙ্গে এতগুলো করে ফিল্ম আগে যাইতো না। ওকে, তার ওই মানে শুনতেন মোর্শেদ ভাইটা গেল, তারেক মাসুদ ভাই মনে করেন ওই সংবাদ নিয়ে, তারেক ভাই কিন্তু মোর্শেদ ভাইয়ের চেয়ে সিনিয়র, কিন্তু আচ্ছা। তার জুনিয়র ফিল্ম ইতালিতে পুরস্কৃত হয়েছে। আর উনি দৌড়াচ্ছেন হচ্ছিল, তখন তো বিটিভি ইয়াতে ভিএসএস ক্যাসেট নিয়ে দৌড়াইতে হয়, তখন বিভিন্ন জায়গায় চ্যানেলে দৌড়াচ্ছেন যে ওনার সংবাদটা পুরো দেশবাসীকে জানাইতে হবে। হুম, বুঝেন ব্যাপারটা? তো এইরকম ছিল আমাদের ইয়ে আপনার মানে ফিল্ম মেকারদের মধ্যে কমিউনিটি আর কি, আচ্ছা। যে সিনিয়র জুনিয়র হিসাব করা হতো না, হিসাব করা হতো যে বাংলাদেশে একটা ফিল্ম সিলেক্ট হয়েছে মানে আমার জয় হয়েছে। সেটা কমে গেছে এখন, আমরা এখন অনেক ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু সেটা হইলে ভালো হইতো আরো। আচ্ছা। অন্যের জয়ে নিজে জয়ী হওয়া, এর চেয়ে বড় জয় আর নাই। ভাইয়া যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আ নতুন যারা সিনেমা দেখে উদ্বুদ্ধ হচ্ছে, যারা আসলে সিনেমা বানাতে চায়। হুম আমিও একসময় চাইতাম। আমি কিছু শর্ট ফিল্ম বানাইছিলাম হুম ইউনিভার্সিটি লাইফে। দেন আই গট ডিটাচড উইথ ফ্রম দ্যাট থিং। সো অনেকে আছে যারা শুরু করতে চায়। হুম বাট তারা আসলে অনেক জায়গায় বাধাপ্রাপ্ত হয়। অনেক রকম ইনফরমেশন তারা পায় না। প্রপার ট্রেনিং হয়তো পায় না। যারা এখন শুরু করতে চাচ্ছে, তাদেরকে যদি আপনি অ্যাডভাইস করেন, ফর এক্সাম্পল ধরেন আমাকে অ্যাডভাইস করবেন, তাহলে আপনি কি অ্যাডভাইস করবেন? প্রথম হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, একটা ছোট্ট অ্যাপ্রিসিয়েশন কোর্স করতে হবে। অ্যাপ্রিসিয়েশন কোর্সটা হইলে আপনি দেখার চোখ বাড়লো, যখন দেখতে পারবেন তখনই তো আপনি বানাতে পারবেন। আগে তো দেখার চোখটা তৈরি করতে হবে। অ্যাপ্রিসিয়েশন কোর্স কি আমাদের শুধু ওই বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটই দিচ্ছে নাকি অন্য আ কেউ দিচ্ছে? আগে ফিল্ম সোসাইটিগুলো দিত, এই মুহূর্তে বন্ধ আছে। এখন শুধুমাত্র বাংলাদেশে আমার জানা মতে শুধুমাত্র বিএফআই করতেছে। বিএফআই করতেছে। হ্যাঁ, আপনি চাইলে পুনেতেও করতে পারবেন যদি আপনার বাজেট বেশি থাকে, বা হুম। আপনি বিশ্বের অন্যান্য জায়গায় করতে পারবেন, কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বিএফআই ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স করাচ্ছে। এটার খরচ আছে। এটা তো ধরেন একটা ক্লাস হবে, হুম, ক্লাসের খরচ, ক্লাসের ভাড়া এগুলো তো থাকবেই, বিনামূল্যে তো আসলে কিছু হয় না। হুম। এবং সেটা যে স্যার যে মানে খুব আনএফোর্ডেবল না এটা। না আনঅ্যাফোর্ডেবল না, এবং সেটাও যে স্যার খুব বেশি নেন, হুম। এটাও আমি মনে করি না। ওনার এখান থেকে কোনো টাকা পয়সা আসে না। এটা শুধুমাত্র ওই যে আমার যে আকাঙ্ক্ষা, যে আমার ঋণ পরিশোধ করার আকাঙ্ক্ষা, ওই ঋণ পরিশোধে এখন মনে করেন এখানে এসি চলবে, হুম, বা এখানে ধরেন আপনার একটা প্রজেক্টর চলবে, বিদ্যুৎ চলবে, একজন হুম, লোককে রাখতে হবে আপনি যে ক্লাস করবেন। হুম। তো এই জিনিসগুলোতে তো খরচ আছে, এবং ঢাকা শহর তো ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ একটা সিটি। ট্রু। এটা গ্রামে হইলে হয়তো স্যার কোনো পয়সাই নিত না, মানে হুম, দেখা যাইতে হচ্ছে হলো যে গ্রামে তার নিজের বাড়ি, ওই বাড়িতে চেয়ার টেবিল বসা দিচ্ছে, উনি টাকা নিতেন না। এই টাকাটা নেওয়া হয় মূলত এই সার্ভিস ইয়েগুলো করার জন্য। আমি কেন এই ইয়ে বলে, আমি নিজেই ওইখানকার স্টুডেন্ট বলেই আমি আমি তো ওনার ব্র্যান্ড অ্যাম্বাসেডর না, এবং ওইখানে যাইও না কখনো। হুম। ওই সর্বশেষ আমার ফিল্মটা রিলিজের পরে একদিন স্যার ডেকেছিলেন, ওই সময় গেছিলাম, আর এমনিতে যাওয়া হয় না। কিন্তু আমার কথা হচ্ছে হলো যে প্রথমেই হচ্ছে আপনাকে অ্যাপ্রিসিয়েশনটা শিখতে হবে। সেটা এখন ওইখানে শেখেন, অনলাইনে ইউটিউবে দেখে শেখেন। ইউটিউবে এইভাবে গুছানো কাজ নাই।
আচ্ছা। হ্যাঁ, যেটা স্যার পারে এবং আমাদের কি বড় একটা অ্যাসেট স্যার আরো দীর্ঘজীবী হোক আরকি। উনার মানে জীবন হায়াত আল্লাহ আরো বাড়ায় দিক। আমি দোয়া করি। উনি যেভাবে সুন্দর করে আপনাকে চলচ্চিত্রের ইতিহাস গুছিয়ে দিবে, বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস গুছিয়ে দিবে। হুম, এইটাই আপনার ভিতরে মনে করেন আলাদা ধরনের এক ধরনের আলো তৈরি করবে। আপনি যখন জানবেন, যেমন আমি আপনাকে এতগুলোন কথা বলতে পারতেছি কেন? আমি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসগুলো জানি। হুম। বাংলাদেশের ইতিহাসে কেউ কি এই মনে করেন আপনার পাবলিক ডোমেইনে দায়িত্ব নিয়ে এই কথা বলতে পারে যে এতগুলো চলচ্চিত্র নির্মাতা কোনো কালে ছিল না। মানে ভালো ফিল্মের চলচ্চিত্র নির্মাতা। না, এটা কেউ বলে নাই। হ্যাঁ, আমি শুনি নাই হ্যাঁ, কোথাও বলতে। কারণ ওর কাছে ডেটা নাই তো। আমার হুম, কাছে ডেটা আছে যার কারণে আমি কম্পেয়ার করতে পারি। আচ্ছা। জহির রায়হানের সময় জহির রায়হান একাই। হুম, তারপরে জহির রায়হানের পরে হচ্ছে হলো আপনার আলমগীর কবির, উনি একাই। আলমগীর কবিরের সমসাময়িকই আবার কাছাকাছি সময় হচ্ছে হলো বাদল রহমান। হুম। বাদল রহমানের সময় এই ৪ জন। তারপরে এই যে আস্তে, আস্তে বড় হওয়া শুরু হলো। ১, ১, ৪ এই ৪ থেকে ১৬, ১৬ থেকে ২৬ এই যে বাড়া শুরু হইছে বাড়া আরকি। শুরু হইছে। হ্যাঁ, এখন এক্সপোনেনশিয়াল হারে বাড়ছে হ্যাঁ, আরকি। ভেরি নাইস। মানে আমি আশ্বস্ত হইলাম। কারণ আমি ভালো ফিল্ম দেখতে চাই। ভালো অ্যান্ড ফিল্ম। ভালো ফিল্ম আপনি দেখলে রোহিত ফিল্মের ট্রেইলার দেখেই তো এমনিতেই হুম, মেজবাহ রহমান সুমন ভাইয়ের কাজ তো আমি ধরেন হাওয়া দেখছি আমরা। তো হাওয়াতে তো উনি প্রমাণ করছেন উনি কি রকম নির্মাতা। রোহিদে অন্য লেভেলের আমার কাছে মনে হচ্ছে ট্রেইলার দেখে। হুম, পাশাপাশি ধরেন আমাদের যুবরাজ শামীম, হুম, ওর অলরেডি ২ টা ফিল্ম কমপ্লিট হয়ে গেছে। ও আবার মানে ওই যে ফিল্ম নিয়ে আমরা যেমন মনে করেন অনেক ব্যয়বহুল ফিল্ম বানানোর চিন্তায় আর ফিল্মটাই করি না। হুম, ও ওর মধ্যে নেই। ওর হাতের কাছে যা আছে তাই দিয়েই ফিল্ম বানায় এবং সেগুলো যে ফিল্ম হয়ে ওঠে, একই সঙ্গে সে যে আর্টের একটা ভালো চূড়ান্ত জায়গায় যায়, সেটা বিভিন্ন ফেস্টিভ্যালে সিলেকশন দেখে আমরা বুঝতে পারি। পুরস্কৃত হওয়া দেখে আমরা বুঝতে পারি। হুম, ফলাফল হচ্ছে ওর ফিল্মগুলো হচ্ছে, যদিও আমাদের জ্ঞানের অভাবে আমাদের এখানকার অনেক দর্শক আছে যারা ওই ফিল্মগুলোকে নিতে পারবে না। কারণ ও ওয়ার্ল্ড সিনেমায় অন্যান্য ফিল্মগুলো দেখে নাই তো। হুম, সে যখন গদবাঁধা, যেমন বাংলাদেশে দেখেন আপনার ইয়ে চলে, এই যে হলিউডের ফিল্মগুলো চলে। হুম, কারণ হচ্ছে হলো হলিউডের ফিল্মের সঙ্গে আমাদের যে ঠাকুরমার ঝুলির গল্প, এই স্ট্রাকচারটা মেলে আরকি 3 অ্যাক্ট। তো এইজন্য আমরা ওই স্ট্রাকচার দেখে এটাকে একটা সিনেমা হিসেবে ট্রিট করি। যার কারণে এই দেশে আপনার হলিউডের ফিল্ম বিক্রি হয়। কিন্তু আপনার এই দেশে ইউরোপিয়ান ফিল্ম বিক্রি হয় না। যদি হলিউডের ফিল্ম রিলিজ হইতে পারে তাহলে ইউরোপিয়ান ফিল্ম রিলিজ হইতে তো কোনো বাধা নাই। হুম, তাহলে দেশে আপনি ইউরোপিয়ান ফিল্ম পান না কেন? কারণ এখানকার দর্শকরা ওই গল্পের স্ট্রাকচারটাকে আইডেন্টিফাই করতে পারে না, তারা অভ্যস্ত না। ছোটবেলা থেকেই বড় হইছে দাদির মুখে 3 অ্যাক্টের গল্প শুনে। একটা 3 অ্যাক্ট মানে হচ্ছে আপনি যে একটা হচ্ছে হলো আপনার পিক স্টার্টিং থাকবে, হুম, একটা হচ্ছে হলো ক্লাইম্যাক্স থাকবে, একটা মানে উপসংহার থাকবে আরকি। এইরকম একটা অ্যাক্টের ভিতর দিয়ে আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? হ্যাঁ, তো রাইট, রাইট। এইটার ভিতর দিয়ে হলিউড গল্প বলে, এটার ভিতর দিয়ে ঠাকুরমার ঝুলি গল্প বলে, এটার ভিতর দিয়ে ভূতের মুখে রাম নামের গল্প শোনা যায়। মানে আমরা ছোটবেলায় যত দাদি নানির মুখে গল্প শুনছি এবং হুম, আমরা নিজেরাও আলাপ করি হচ্ছে হলো এই গল্পের ভিতর দিয়ে। আপনি যখন একজনকে বর্ণনা করতেছেন যে এই জায়গা থেকে ওই জায়গায় আপনি কিভাবে পৌঁছালেন, আপনি 3 অ্যাক্ট দিয়ে বর্ণনা করেন। হুম, ১ম এ একটা মানে সেটআপ তৈরি করেন। সেটআপ তৈরি করে আপনি গিয়ে বললেন, "আরে পকেটে তো খুচরা টাকা ছিল না। এই তো টাকা নিয়ে আর দেয় না।" এই যে এখানে একটা ক্লাইম্যাক্স আপনি সাসপেন্স। তৈরি করলেন। হ্যাঁ, ক্লাইম্যাক্স তৈরি করে তারপর বললেন, নামার সময় বললাম, "হ্যালো, আপনি কি টাকাটা দিবেন?" উনি বের করে দিল। এই যে গল্পটা শেষ হয়ে গেল। হ্যাঁ? হুম, তো এইরকম আরকি ব্যাপারগুলো হয়। তো ওইজন্য এখানে আপনার বিক্রি হয় হচ্ছে হলো হলিউডের ফিল্ম। তো ইউরোপিয়ান ফিল্ম বিক্রি হয় না, কারণ ইউরোপিয়ান ফিল্মের গল্প বলার যে ধরন এর সঙ্গে আমাদের সাধারণ নয়। কিন্তু ও যখন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন শিখবে তখন ও জানবে যে ইউরোপিয়ান ফিল্মের গল্পের ভিতরে কত ডেপথ আছে। হ্যাঁ, ট্রু। অন্য লেভেলের। তো সেই জায়গাটা থেকে আপনার ধরেন আমাদের এইখানে ইম্পোর্টেন্ট যেটা পড়াশোনায় কারিকুলামে ফিল্মটাকে ঢুকায় দেওয়া। কারিকুলামে, স্কুল 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 হ্যাঁ, কলেজের। স্কুলের বিশেষ করে আপনার প্রাথমিকের। আমি ছোটবেলায় যদি সত্যজিৎ রায়ের আপনার পথের পাঁচালী দেখে আমি খুব একটা তখন বুঝি নাই, অত ভালো হুম, বুঝি নাই। হুম, ওটা বড় হয়ে বুঝতে পারছি। কিন্তু ওইটার সঙ্গে আমার ইন্ট্রোডিউস হয়েছে যে একটা ফিল্ম আমি দেখতেছি টেলিভিশনে। দেখলে মনে হচ্ছে আমার পাশের বাড়ির ঘটনা। কিন্তু ওইখানে কোনো প্রকার মানে ইয়ে নেই। যেমন অন্য ফিল্ম দেখলে বোঝা যায় যে লাইট, ক্যামেরা, অ্যাকশন এগুলো বোঝা যায়। কিন্তু হুম, এরকম একটা ছোটবেলার ধারণা। তারপরে হচ্ছে হলো সোনার কেল্লা, তারপরে যে গোয়েন্দা, ফেলুদা-টেলুদা এগুলো দেখে আমার মধ্যে ধরেন একটা আগ্রহ তৈরি হয়েছিল যে ইমেজ নিয়ে আরো কত দেখা যায়। মানে ভালো জিনিস চেনার। হুম, 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 আপনি ধরেন দই এবং মানে চুন ২ টার মধ্যে আপনি পার্থক্য চেনেন না। তাহলে তো আপনাকে ২ টা চেখে খাইতে হবে। হুম।
আর যদি আপনি ছোটবেলা থেকেই চেনেন যে চুন খাইলে আপনার মুখ পুড়বে, হুম, অতএব আপনার জন্য স্বাস্থ্যকর খাবার হচ্ছে দই, হুম। তাহলে আপনি তো দইটাই খাবেন। তো এই যে ছোটবেলায় যদি আপনার ফিল্মটা ঢুকানো যায়, দুই বে চারটা ভালো ফিল্মের নাম যদি বাচ্চারা শুনে যায় হুম, বা স্কুলের আয়োজন করে দেখায়, ওইটার জন্য পাস ফেলের অপশন রাখার দরকার নেই যে ওকে পড়ে পাস করতে হবে। ওকে একটা সময়ের জন্য এইটাতে ছেড়ে দেয়া, হুম। ওইটা দেখা যায় মূল্যায়ন হিসাবে 5 মার্ক দিল যে ও ফিল্মটা দেখে ও কি বুঝলো, ও একটু বর্ণনা করলো। এই যে তার ভিতরে বোধ তৈরি হওয়া, এই বোধটা তৈরি হওয়ার জন্য স্কুলে যদি আপনার কারিকুলামে ফিল্মটাকে দেওয়া যায়, দেখবেন যে বাংলাদেশে ফিল্ম মেকারও আপনার মানে সেই ছোটবেলা থেকে প্র্যাকটিস করা ফিল্ম মেকার আমাদেরকে ছাড়াই অন্য জায়গায় চলে যাবে। আমরা তো ধরেন শিয়াল যে মানে বাঘ নাই সে বনে শিয়ালই রাজা হয়, কিন্তু আরও ভালো করতে হবে। এগুলো কিছুই না, মানে বিশ্ব চলচ্চিত্রের কাছে আমাদের চলচ্চিত্র কিছুই না। ভেরি ইম্পর্টেন্ট কথা বলছেন ভাই। বিশ্ব চলচ্চিত্রের কাছে আমাদের চলচ্চিত্র কিছুই না। বাট মানে স্টিল উই আর রানিং, উই হ্যাঁ, আর গোয়িং টুয়ার্ডস দ্যাট। আমাদের গ্রোথ রেটটা ভালো। গ্রোথ রেটটা ভালো এবং যেটা বললেন খুবই ইন্টারেস্টিং ভাই। মানে স্কুল লেভেলে সিনেমাকে ইন্টিগ্রেট করতে হবে। কারণ হচ্ছে যে কবিতা আছে, গল্প আছে, উপন্যাসও দেওয়া আছে 9-10 এ। একটা গল্প ছিল ওই যে আপনার 'হাজার বছর ধরে'। সেটা তো পাঠ্য বই। তাহলে হাজার হাজার বছর ধরে এটা জয়ী রায়না লেখা। হ্যাঁ, তো এম যদি উপন্যাস থাকতে পারে, গল্প থাকতে পারে, কবিতা থাকতে পারে, why not সিনেমা? সিনেমাও আসা উচিত। ভেরি ইম্পোর্টেন্ট। প্রবলেম হচ্ছিল কি এইটা হচ্ছে আন্ডা আগে না মুরগি আগে, বুঝছেন? হুম, হুম। মানে এই ধরনের একটা ইয়ের মধ্যে যে লোকটা কারিকুলাম ডিজাইন করতেছে ও ফিল্ম দেখে না, হুম, তো ওর ফিল্মের প্রতি শ্রদ্ধা নাই, ফিল্মের প্রতি ভালোবাসা নাই, ও ফিল্ম জানে না, অর্থাৎ ও মনে করতেছে ফিল্মটা জরুরি না। হুম, এখন আরেকটা জেনারেশন আসতেছে, সেই জেনারেশন ফিল করতেছে যে আমাদেরও জরুরি না, কারণ ও ফিল্মের সঙ্গে কোনো সম্পৃক্ততাই নাই। কিন্তু জিনিসটা হওয়ার কথা হচ্ছিল যে এগুলো ধরেন আমরা যারা বাংলাদেশের নিয়ে ভাবি বা চিন্তা করি, যারা চিন্তক, তাদেরকে নিয়ে বসে এই কারিকুলামগুলোকে এক ধরনের ইয়ে দেয়। এই পুরোটাই হচ্ছে হলো যে আপনার যে স্বৈরাচারী সরকার আসে সেই সরকারই আপনার তার মতো করে আপনার কারিকুলাম ডিজাইন করে, তাতে যেন শুধুমাত্র তার তার বেনিফিট হয়। তার বেনিফিট হয়। আর কি দরকার? আর তাদের দরকার হচ্ছে হলো একদল ভেড়ার পাল, যারা কোনোদিন মাথা তুলে প্রশ্ন করবে না। হুম, প্রশ্ন করলেই তো ক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়ে। হুম, তো এই টাইপের শিক্ষা দিয়ে তারা বড় করে এবং ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া থাকে, বলা থাকে যে তোমরা এমন একটা কারিকুলাম করো যে কারিকুলামে খুব বেশি বেশি করে রাজার জয়গান হবে, খুব বেশি বেশি করে রাজা ছাড়া তোমরা এই দেশ পাইতা না, রাজা এইটা রাজা ওইটা। হ্যাঁ, তুমি তুমি ঘুমাইতে গেলে রাজার নাম নিয়ে ঘুমাও, ঘুম থেকে উঠলে রাজার নাম নিয়ে উঠো, গোসল করতে গেলে রাজার নাম নাও। এই যে স্বৈরাচারী ফ্যাসিজমের যে চিন্তা, হুম, এই চিন্তার ভিতর দিয়ে তারা কারিকুলাম ডিজাইন করে। হুম, এর ভিতরে ন্যূনতম কোনো চিন্তা থাকে না, যে চিন্তার ভিতর দিয়ে সে একটা জাতিকে তৈরি করার চিন্তা ইয়ে করে, জাতি গঠনের যে চিন্তা, হুম। সেই চিন্তাটা যখন করবে তখন সে এইগুলো ছোট ছোট জিনিসকে আপনার ইন্টিগ্রেট করবে ইন্টিগ্রেট করবে এবং কিভাবে? সেইটা থেকে আমাদের মানে শিল্প আসলে মানুষকে কি করে, শিল্প মানুষকে মানুষ বানায়, এক এক কথায় আমি বলি। হুম, তো এখন আপনি যদি শিল্প ছাড়া একটা মানুষকে তৈরি করেন, সে একটা প্রাণী। ট্রু। কারণ অন্যান্য প্রাণীরা যেভাবে প্রেম করে আপনি সেভাবে করেন না, কারণ আপনি সাহিত্য জানেন। হুম, আপনি কিভাবে প্রেম করতে হয় সাহিত্য আপনাকে শেখায়। তো অন্যান্য প্রাণীগুলো যেভাবে জীবনযাপন করে, আপনি একটা চাইলেই তো আমরা মাটিতে বসে কথাগুলো বলতে পারতাম, এরকম একটা ডিজাইনেবল ফার্নিচারের উপরে বসে তো আমার কথা বলার দরকার ছিল না। কিন্তু শিল্প এই কাজটা করে, শিল্পের কোন জিনিস আপনি অস্বীকার করতে পারবেন না, চুল থেকে একদম পায়ের জুতা পর্যন্ত। যে নাপিতটা আপনার চুলটা ডিজাইন করে দিল সে তো শিল্প করে। তার মানে হচ্ছে শিল্পী জাতির মনন তৈরি করে, শিল্পী জাতিকে একটা দেশকে বাস উপযোগী করে। কেন আপনার প্রত্যেকটা মানুষের একটা আর্মস নেওয়া লাগবে তার সেফটির জন্য? যদি মননের জায়গা থেকে সে যদি একটা মানবিক মন তৈরি করে দেওয়া যায়, তাহলে আপনার তো প্রত্যেক মানুষের সেফটির জন্য আর্মস দরকার নাই। ভেরি ইন্টারেস্টিং ভাই। তাহলে থটস। আমার ইয়াতে দেখেন, আপনি আমেরিকায় দেখেন মাথা পিছু 4টা করে আর্মস আছে তাদের হুম, নাগরিকদের। আমাদের দেশে একটা পুলিশের আন্ডারে আছে হচ্ছিল প্রায় আপনার 1.5 লক্ষ জনগণ। অলরেডি আমরা এদিক থেকে আগায় আছি। আমরা হিংস্র না, আমাদের অপরাধ প্রবণতা অনেক কম। সেখানে যদি আমরা মানবিক যে মশলাটা এটা একটু ঢুকাই দিলেই কিন্তু আমরা জাতি হিসেবে পৃথিবীর সেরা জাতি হয়ে যেতে পারতাম। জাতি গঠনে আমরা কাজ করলাম না, আমরা দেশ গঠনে কাজ করলাম না, আমরা শুধু কাজ করলাম বাজেট কত বড় করা যায়, কত লুট করা যায়, কত টাকা নিয়ে কে চলে গেছে, এইটার ভিতরেই আমাদের কাজ। শিল্পে নাই আমরা। শিল্প মানে জাতি গঠনে শিল্প তো অনেক পরের ব্যাপার। হুম, মানে আপনার তো প্রথমে
মাথায় একটা সরকারের কোনো ইশতেহারে আপনি দেখছেন বা কোনো রাজনৈতিক দলের ইশতেহার দেখছেন যে আমরা জাতি গঠনে ইনভেস্ট করবো বা আমরা জাতি গঠনে, কারো নাই, এখন স্টিল নাও নাই। জাতি গঠনে আপনি যদি মনোযোগ দিতে না পারেন তাহলে কোনো দরকার নেই আপনার এইসব করার। দেখলাম যে শিক্ষাতে যে একটা আলাদা ফোকাস থাকা উচিত ছিল, সেইটার আহ, আমি কখনোই দেখি নাই। মানে বাংলাদেশের ইতিহাসে শিক্ষাটাকে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, অথবা মানে এই এই ধরনের আর্ট কালচারেও যে প্রায়োরিটি দেওয়া উচিত, এটা কোনো সরকারই ছিল না আসলে ওরকম কখনো। করে না তো, ওরা ওরা শুধু নগদটাই বোঝে। যে হুম। এখন দেখেন মজার ব্যাপার, আপনি একটি অমানবিক এবং যুগ অনুপযোগী একটা শিক্ষা নিয়ে বড় হচ্ছেন এবং আপনি একটা অপকর্মের সুযোগ পাইলেন, আপনার বিরুদ্ধে আইনও আছে, এটা করলে আপনি ধরা খেলে আপনি কিন্তু পানিশড হবেন। কিন্তু আইন দিয়ে কিন্তু আমরা পরিচালিত হই না, আমরা পরিচালিত হই আমাদের বিবেক দিয়ে। ফলাফল হচ্ছে আপনার বিবেক এখন মাঝখানে দাঁড়ানো, সে অন্যায়টা করবে কি করবে না এর উপরে নির্ভর করতেছে আপনি ছোটবেলা থেকে কিভাবে বড় করছেন তাকে, তার উপরে। ফলাফল হচ্ছে এই যে আমি মুহূর্তের মধ্যে আমি অন্যায়টা করব এবং টাকাটা নিব, এই সিদ্ধান্তটা যে আমি নেই, কারণ আমাকে ওকে বড় করার ভিতরে এই ভালো চিন্তা, ভালো সিনেমা, ভালো গল্প, ভালো ভালো সাংস্কৃতিক চর্চা, এই জিনিসগুলো দেয়া হয়নি। ফলাফল হচ্ছে ও বিক্রি হয় না, কথার কথা, অনেস্ট লোক বিক্রি হয় না। কত টাকায় বিক্রি হয় না? এখন যদি আমি বলি 5 লাখ, না ভাই নিব না। আমি যদি 5 কোটি বলি তখন তো সে রাজি হয়। তার মানে হচ্ছে তার বিবেকের ওই যে উৎকর্ষটা, যে অন্যায়কে অন্যায় বলা, অন্যায় করলে সারা জীবন এটা নিয়ে অস্বস্তিতে থাকতে হবে, আমি কোনোদিন আয়নার সামনে নিজেকে দেখতে পারবো না, এই শিক্ষাটার ভিতরে যদি আমি এই ধরনের মূল্যবোধের শিক্ষা না দেই, তাহলে আপনি আইন করে তো সরকারি কর্মকর্তাদের আপনি দুর্নীতি বন্ধ করতে আটকাইতে পারবেন না। পারবো না আমরা। দুর্নীতি বন্ধ করার একটাই উপায়। আচ্ছা সবই বাদ দেন, যে ছেলেটা বাড়ির বাজার করে সে তো টাকা মারে কেউ কেউ, আবার কেউ কেউ মারে না। তাহলে যে বাড়িতে আপনার ওই মূল্যবোধের জায়গাটা আছে সেই বাড়ির ছেলেটা কিন্তু টাকা মারতেছে না, সে বরং বাজার করা শেষ হওয়ার পরে টাকাটা ফেরত দিয়ে বলে আমার 50 টাকা লাগবে। আমরা কিন্তু ওই 50 টাকা দিতে চাই না, কিন্তু ও বলতেছে আমার 50 লাগবে, অথচ ও কিন্তু বাজার থেকেই 50 টাকা সরাই ফেলতে পারতো। 1 কেজি মাংসের 2 পিস মাংস কম নিলেই 50 টাকা বের হয়ে যায়, কিন্তু আমরা এগুলোর মূল্যায়ন করি না। এর বিপদটা হচ্ছে এই জায়গায়। মানুষের মনন সৃষ্টি করার জন্য আসলে সিনেমার ভূমিকা আছে এবং শিল্প, সাহিত্য, সিনেমা সবগুলোর, হ্যাঁ, সবকিছুরই ভূমিকা আছে। তো এখন এইটাও তো আমাদেরকে রং দিকেও ডাইরেক্ট করতে পারে। ফর এক্সাম্পল কিছু কিছু সিনেমা, ফর এক্সাম্পল কেজিএফ 2 বা কেজিএফ টাইপের যে সিনেমাগুলো, এগুলো তো আমি সিনেমা বলি না। তো এগুলোর যে ভায়োলেন্স, দিস টাইপ অফ ভায়োলেন্স, আমি তো ওই জন্য বললাম যে ব্রহ্মাস্ত্র। এখন আপনি তাক করতেছেন শত্রুর বিরুদ্ধে নাকি মিত্রর বিরুদ্ধে, এখন সেটা হচ্ছে আপনার ব্যাপার। এখন মিডিয়ামটা সিনেমা, আর এখানে যদি আপনি খারাপ জিনিস দেখেন, খারাপ জিনিসটার উপরে প্রভাবিত হবে মানুষ বেশি, ভায়োলেন্সে প্রভাবিত হবে। আর যদি এরকম দেখা দেন পুরা সাতাও সিনেমার ভিতরে আপনার কোনো খুনের গল্প নাই, কোনো অস্ত্রের গল্প নাই, কোনো প্রকার ভিলেন নাই, একটা সিনেমা হয়ে গেছে, মানে সিনেমায় ভিলেন থাকে, তো আপনি চাইলে এইভাবেই স্ক্রিপ্ট বানানো যায়। এরকম অনেক ফিল্ম মেকার আছে, যেমন কলকাতায় কিউ কিউ হচ্ছে আপনার উনি ওনার সিনেমায় কখনো আপনার বাচ্চাদেরকে ব্যবহার করে না এবং উনি ওনার সিনেমায় কখনো অস্ত্র দেখায় না। ওনার ফিলোসফি এটা, উনি স্ক্রিপ্ট করবে এইভাবে, সিনেমায় কোনো অস্ত্র দেখানো যাবে না এবং একই সঙ্গে আমি বাচ্চাকে দিয়ে কোনো ইমোশন তৈরি করতে পারবো না বাচ্চাকে বিক্রি করে। এই দুইটা ফিলোসফি ওনার, ফলাফল হচ্ছে ওনার সিনেমা এইভাবে হয়। তো এখন এক একজন মানুষ এক এক ফিলোসফির ভিতরে থাকে, মিসইউজ হবে। আর মূল ব্যাপারটা হচ্ছিল যে আপনার সব মিলায় পুঁজিবাজার সবসময় আপনাকে মিসইউজ করারই চেষ্টা করবে। আপনার একটা আইফোন কত ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু ও তো এমনভাবে মার্কেটিং করে দিছে যে ওইটা না হইলে আপনি বাঁচবেন না, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার। তো ফলাফল হচ্ছে সিনেমাটাও পুঁজিবাজারের জিনিস। সিনেমা মানে আমার মননের মানুষের জিনিস সিনেমা না। আমার মননের গল্প হচ্ছে যে একটা ধরেন বট গাছের নিচে একতারা নিয়ে দাঁড়ায় গান গায়া ওইখানে ফিলোসফি বিক্রি করা, এটা হচ্ছে আমার মিডিয়াম হওয়ার কথা ছিল, মানে আমি যে মানসিকতার এবং একই সঙ্গে আমি যে অঞ্চলের। সিনেমা তো আমার না, সিনেমা তো মানে আপনার পুঁজিবাজারের। সিনেমা সারা জীবন পুঁজিবাজারই নিয়ন্ত্রণ করছে। তো ফলাফল হচ্ছে ওর এখান থেকে সিনাই নিয়ে এসে আমি যতটুকু ভালো কাজ করতে পারি আর কি, জিনিসটাই খারাপ। তো ওর উদ্দেশ্যই খারাপ, পয়সা বানানোর উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। সেইখান থেকে আমাদের পূর্বশ্বরী, মানে আমি যদি বিশ্ব চলচ্চিত্রকে আমার
চলচ্চিত্রের পৃথিবীটা ধরি, মানে শুধু বাংলাদেশ না, তাহলে আমার পূর্বসূরি যে চলচ্চিত্র নির্মাতারা আছে, ফিল্ম মেকাররা আছে, তারা ওই দুষ্ট লোকদের কাছ থেকে একটা ছিনিয়ে জিনিস নিয়ে নিয়ে আসছেন। এসে একটা ভালো জিনিস তৈরি করার চেষ্টা করছে। ফলাফল হচ্ছে আপনি যেটা বলতেছেন যে সিনেমা এই ভায়োলেন্স টায়োলেন্স দিয়ে এটা নষ্ট করতেছে, ওটা ওদেরই ছিল। হুম, হুম, হুম। অনেক পরে এসে এটা না শিল্পের রূপ ধারণ করলো আর কি। ওকে। নাও ইটস ক্লিয়ার টু মি। জানলাম আপনার কাছ থেকে। আমি আসলে গ্রেটফুল আপনি আসছেন আমাদের এখানে। অ্যান্ড আপনাকেও ধন্যবাদ আলাপ করার জন্য, ডাকার জন্য, এবং আমি খুব আনন্দিত যে আপনাদের এই এই পডকাস্টটা আরো আরো বেশি করে চলুক, আরো বেশি বেশি অডিয়েন্স আসুক, এবং আপনি আপনি যে সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন এটা অডিয়েন্স খুব স্লোলি গ্রো করবে, হুম। তবে গ্রো করবে এটা আমি নিশ্চিত, কিন্তু সময় লাগবে, আপনি এটা ছেড়ে যায়েন না আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যান্ড হোপফুলি আমরা নেক্সট টাইম আবার বসবো আরকি। অবশ্যই, থ্যাংকস, থ্যাংকস এ লট। ধন্যবাদ।